শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের 6M ক্লাবের সেশনে। আপনাদের সাথে আমি আছি। কে হয়তো যারা আজ এই মাসের সেশন থেকে জয়েন করেছেন তারা হয়তো বা আমার সাথে পরিচিত নয়, বাট আমি 6M ক্লাবের অনেক পুরানো একজন মানুষ আপনাদের মতোই। তো আজকে হচ্ছে আমরা পড়বো বাংলা ব্যাকরণ নিয়ে। তো সবাইকে একটু স্বাগত জানাচ্ছি। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে, ফুলকুকি ছোটরে। আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেখান থেকে প্রশ্ন আসবে না এমন বিসিএস বা এমন ব্যাংক খুব কম পাওয়া যায়। আসলে ব্যাংকের পরীক্ষা খুব কম পাওয়া যায়, বা বিসিএস এর পরীক্ষা কম পাওয়া যায়। তো সেটা হচ্ছে বানান। এবং আপনাদের সাথে আছি আমি, যেমন আমি ছড়ায় ছড়ায় বললাম, আপনাদের সাথে আছি আমি, একটা জিনিয়া জিনজুই। আশা করি আজকে আমরা বানানটা একটু রিক্যাপিচুলেট করতে পারবো। আমরা জানি অনেকেই হচ্ছে আপনারা বানান এই পড়াগুলো পড়েছেন। তো দেখি আজকে আমরা একটু মনে করার চেষ্টা করবো, আর যারা আমরা নতুন আছি তারা নতুন করে জানার চেষ্টা করবো। কারণ বাংলা বানান তো আমরা আসলে জানি না এমন না, আমরা ছোটবেলা থেকে এই বানানগুলো ব্যবহার করে আসছি, কিন্তু দেখা যায় যে আমরা নিজেরা ব্যবহার করছি, কিন্তু আমরা মানে জানি না যে আমাদের এটা ভুল হয়ে যাচ্ছে। তো আজকে আমরা সেই জিনিসগুলো সলভ করে ফেলবো। আশা করি আমাদের এই সমস্যাটা থাকবে না আর, ঠিক না? ঠিক আছে, দেখা যাক, শুরু করি আমরা। আমাকে একটা জিনিস খুব বিরক্ত করছে, তো একটু দেখি, দাঁড়ান। হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি প্রথমে, না হলে কিভাবে বুঝবো যে আমরা আসলে ইম্পর্টেন্ট জিনিস পড়ছি নাকি আনইম্পর্টেন্ট জিনিস পড়ছি। তো আমাদের বিসিএস বা ব্যাংকের প্রত্যেকটা ক্ষেত্রেই যে বানান ইম্পর্টেন্ট, সেটা অ্যানালাইসিস করার জন্য জাস্ট বিসিএস এর চার্টটা রাখলাম দেখার জন্য যে বানান থেকে প্রশ্ন আসে কিনা। তো 50তম বিসিএস আর 47তম বিসিএস দুইটাকেই আমরা একটু অন্যরকম একটা বিসিএস হিসেবে জানি, যেখানে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, অনেক ধরনের নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে, আবার আগের ধাঁচটা কমে গেছে আমরা বলি। কিন্তু দেখেন, বানান ও বাক্য শুদ্ধি আর প্রয়োগ অপপ্রয়োগ, যেটা মানে দুইটাই ইন্টার রিলেটেড, হ্যাঁ। তো এগুলো কিন্তু সবসময় ছিল এবং সবসময় আছে বলতে গেলে। বানান ও বাক্য শুদ্ধি দেখছেন আপনারা এখানে 50তম বিসিএস এর দুটো প্রশ্ন আসছিল, 47তমতেও একটা, 46তমতেও একটা, ইভেন স্পেশাল বিসিএস গুলোতেও কিন্তু বানান ও বাক্য শুদ্ধি থেকে প্রশ্ন থাকে। তো আমরা আজকে যেটা পড়ছি মোটামুটি ইম্পর্টেন্ট আমরা ধরতে পারি, এবং এটা বিসিএস বলে যে অন্যান্য পরীক্ষাগুলোতে আসে না তা কিন্তু না, বা অন্যান্য গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, আমরা তো সব ধরনের পরীক্ষায় পার্টিসিপেট করব, তাই না? বিসিএস টার্গেট আছে, ঠিক আছে, কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো তো আমরা দিব, তো সেখানেও বানান থেকে প্রশ্ন আসবে, বাক্যশুদ্ধ থেকে প্রশ্ন আসবে, এগুলো আসেই মোটামুটি। তো আজকের আমরা বলতে পারি যে আজকের টপিকটা আমাদের একটু ভালো করে পড়া প্রয়োজন আছে। তো ঠিক আছে, আমরা একটু দেখলাম যে বানানের ইম্পর্টেন্স আছে, তো আমরা সেই একটা স্পৃহা নিয়ে পড়া শুরু করব। আচ্ছা, যদি বানান নিয়ে পড়তে যাই তাহলে আমরা শুরুতেই একদম নিয়ম কানুন পড়া শুরু করে দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের একটু জানার প্রয়োজন না, যে বানানটা আসলে আহ কি হলো, কিভাবে এই বানান নিয়ে এত কাহিনী শুরু হলো, কিভাবে বাংলা একাডেমি আসলো, বা কার মাথায় এই জিনিসগুলো আসছিল, কে এই বানান নিয়ে প্রথমে ভাবলো যে বানান একটা ঝামেলা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সেগমেন্ট আছে এবং বিভিন্ন পর্যায়ে হয়তো বা বানানের, তাই না? তো এখানে একজনকে দেখতে পাচ্ছি, যাকে দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে উনি কে। উনি হচ্ছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? তো উনি সেই ব্যক্তি যার মাথায় হচ্ছে এইটা নিয়ে একটু ভাবনা চিন্তা আসছিল, যে এখন বানানটা নিয়ে ঝামেলা হচ্ছে, বানানের বিভিন্ন সমস্যা হচ্ছে, কেননা সংস্কৃত ভাষা থেকে যে সকল শব্দ আসছে, বা সংস্কৃত ভাষার যে শব্দগুলো, বা সংস্কৃত ভাষা, সেইগুলো নিয়ে কোনো কনফিউশন নেই, তারা তো আগে থেকেই চলে আসছে, ওই শব্দগুলো আমরা জানি। কিন্তু আমাদের যেই বাংলা ভাষায় যে আমরা শব্দগুলো কিনেছি একটু সংস্কৃত থেকে পরিবর্তন করে, বা বিদেশি ভাষা থেকে অনেক শব্দ এসেছে, ওগুলো নিয়ে সমস্যা হওয়া শুরু করে, যে আসলে এগুলো বানান কি হবে, কিভাবে লিখতে হবে, এক একজন এক এক ভাবে লেখা শুরু করে। তো উনি যেহেতু লিখতেন, ওনার সাথে ওই সময় আরো কবিরা লিখতেন, অন্যান্য মানুষরা লিখতেন, শিক্ষিতরা। তো আমরা তো জানি যে রবি ঠাকুরদের ফ্যামিলি হচ্ছে অনেক শিক্ষিত ফ্যামিলি ছিল। তো ওনারা এই জিনিসটা হয়তো উনি তখন খেয়াল করেছেন যে এখানে বানানের প্রবলেমটা শুরু হয়। তারপরে কি হলো, তারপরে হচ্ছে উনি এই ব্যাপারটা নিয়ে, যেহেতু উনি তখন গণ্যমান্য ব্যক্তি, উনি তখন এই ব্যাপারটা সমস্যাটা নিয়ে উনি আরো অন্যান্য যে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, টিচাররা আছেন, অধ্যাপকরা আছেন কলেজের, তাদের নিয়ে এই সমস্যাটার কথা বলেন, হ্যাঁ। বলার পরে কি হয়, একটা বানান সংস্কার কমিটি গঠন করা হয়, যেখানে একটা বানান সংস্কার কমিটি গঠন করা হয়েছে। এখানে অন্যান্য অনেক গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। ওনার প্ল্যানে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলেন আর কি, তো ওনার পরামর্শে একটা কমিটি গঠন করা হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কার কমিটি, 1936 সালে, হ্যাঁ। তো সেই কমিটি করে কি,
1936 সালে তারা একটা মে মাসে বানানের নিয়ম পুস্তিকা আকারে প্রকাশ করে। তবে এই যে পুস্তিকা আকারে প্রকাশটা করে, সেটা কিন্তু বানানের নিয়ম মানে লিখে টিখে যে এরকম করতে হবে, এভাবে লিখতে হবে, রস্বইকার দেওয়া যাবে না, দীর্ঘিকার দেওয়া যাবে না, এসব না। ওনাদের উদ্দেশ্য ছিল যে বর্জন করা বানানের বিকল্পটা। তখন এক একজন এক এক ভাবে লিখতো, তো বিকল্পগুলোকে বর্জন করার উদ্দেশ্য ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই যে কমিটিটার। হ্যাঁ, তো এভাবে করতে করতে 47 যায়, 71 যায়, এই সময় অনেক ধরনের চেঞ্জ আসতে থাকে, অনেক ধরনের পরিকল্পনা হতে থাকে। কিন্তু ওরকম করে যে একদম বই আকারে বা নিয়ম আকারে একদম ছাপাই দেওয়া হবে ওরকম কিছু তখন ওভাবে হয় না, জাস্ট পরিবর্তনের প্ল্যান করা হয় অনেক ধরনের। তো ওভাবে করতে করতে স্বাধীন হয় বাংলাদেশ। এরপরে নিজেদের একটা আমরা আমাদের বোর্ড পাই, শিক্ষা বোর্ড, বোর্ড বা হচ্ছে পাঠ্যপুস্তক, এনসিটিবি যেটাকে আমরা বলি, সেই বোর্ড কর্তৃক 1988 সালে কি হয়, বানানের একটা নিয়ম প্রণয়ন করা হয়। হ্যাঁ, এই পর্যন্ত আমরা জানি যে এটা ওনাদেরই নিয়ম কানুন করা হয়। এরপরে হয় কি, 1992 সাল আসে, যখন হচ্ছে আমাদের বাংলা একাডেমির নিজেরা তাদের প্রমিত বাংলা বানানের একটা নিয়ম আহ তৈরি করে নেয় এবং সেটাকে প্রকাশ করে, এবং সেটা চূড়ান্তভাবে গৃহীত হয় 94 সালে। তো এই প্রশ্নটা কিন্তু আসতে দেখা যায় যে বাংলা একাডেমি কর্তৃক যে বানানের নিয়ম এটা কবে গৃহীত হয়, এটা উত্তর হবে 92 সালে, 1992 সালে, কিন্তু চূড়ান্তভাবে গৃহীত হয় 94 সালে। তো এই প্রশ্নটা আগেও আসছিল, সামনেও আসতে পারে বানান রিলেটেড প্রশ্নে। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য। হ্যাঁ, এই যে বাংলা একাডেমি কবে বানান নিয়মটা গৃহীত করা হয় বাংলা একাডেমি কর্তৃক, তো সেটা হবে 1992 সাল। এবং বাংলা একাডেমি 2012 খ্রিস্টাব্দে পুনরায় সেটা পরিমার্জিত করে। এটা ইম্পর্টেন্ট না, এত সাল মনে রাখা সম্ভব না। তবে আমরা দুটো জিনিস মনে রাখবো, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করার ব্যাপারটা, আর তারা পুস্তিকা কবে বের করেছিল 1 বছর পরই তো। আর আমরা বাংলা একাডেমির ব্যাপারটা মনে রাখবো, যেহেতু এখান থেকে প্রশ্ন এর আগে আসছিল। তো এটা হচ্ছে আমাদের বাংলা বানানের নিয়ে ভাবনা শুরু কখন হলো সেটা নিয়ে একটা আলোচনা। এখন বানান নিয়ে পড়তে গেলে যেটা খুব ইম্পর্টেন্ট তা না, কিন্তু আমরা কিন্তু জানি যে আমাদের 50তম বিসিএস, 47তম বিসিএস, এই প্রশ্নগুলোর কিন্তু অন্য প্যাটার্নই ছিল। তো 47তম বিসিএস এ সম্ভবত এই বাংলা বানানের যে এই বাংলা একাডেমি কবে গৃহীত করে বা এরকম একটা প্রশ্ন ছিল। আর না, সরি, 47-এ ছিল হচ্ছে এইটা উদ্দেশ্য কি ছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে কমিটি গঠন করে বাংলা বানান নিয়ে যে কাজটা করে তাদের উদ্দেশ্যটা কি ছিল, তাদের উদ্দেশ্য ছিল বাংলা বানানের বিকল্প বর্জন করা, এমন না কিন্তু নতুন নিয়ম তৈরি করা বা হচ্ছে অন্যান্য অন্য কিছু তো করা। অনেক অপশনে আরো অন্যান্য কিছু ছিল যেগুলো আমরা পরে পড়বো, সেগুলো কিছুই না। এদের উদ্দেশ্য ছিল বাংলা বানানের বিকল্প যে বানানটা সেটা বর্জন করা। আর 1992 সালের এই প্রশ্নটা এটাও এসেছিল একটা বিসিএস, আমরা সামনে পড়তে পারবো, বিসিএস এর প্রশ্নগুলো আমরা রেখেছি। তো বোঝা যাচ্ছে যে এখান থেকেও প্রশ্ন আসে। আরেকটা ব্যাপার হচ্ছে 47-এর প্রশ্নটা দেখলে বুঝবেন যে 47-এর প্রশ্নের অনেকগুলো উত্তর কিন্তু আমরা দেখেছিলাম যে একটা নিউজ পেপার কাটিং থেকে আমরা পেয়েছিলাম। একজন অধ্যাপক স্যার লিখেছে একটা কলাম কলামে লিখেছিলেন, ওখান থেকে প্রশ্নগুলো এসেছিল। তো বোঝা যাচ্ছে যে বানান মানে শুধু যে বানান কিভাবে শিখতে হয় সেটা তা তা না, আরো অনেক কিছু আমাদের জানতে হবে আশেপাশে। হ্যাঁ, তো এই জন্য আমার এই স্লাইডটা রাখা। আচ্ছা, এরপরে দেখি আমরা বাংলা একাডেমির যে বানানটা শিখবো সেটার আসলে আমাদের মেইন পুস্তক কোনটা হিসেবে আমরা কোনটাকে আমরা আসলে প্রাধান্য দিই। সেটা আমরা সবাই জানি, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান যেটা, সেটাকেই আমরা আসলে আম, বলা যায় যে বানানের বাইবেল হিসেবে জানি, এবং এটাকেই আমরা প্রেফার করি। আমরা সবসময় বলি না যে কোনো বানান নিয়ে কনফিউশন থাকলে, কোনো বানানের কোনো বাংলা শব্দের মানে কোনো শব্দের উৎস নিয়ে কনফিউশন থাকলে আপনি অভিধান দেখুন, অভিধান যেটা বলছে সেটাকে আমরা সত্য হিসেবে জানবো। তো সেটাই হচ্ছে এই বইটা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। এই অভিধানের সম্পাদককে জামিল চৌধুরী, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, অবশ্যই এটা আমাদের জানতে হবে। হ্যাঁ, কারণ এটা 47তম বিসিএস এর একটা প্রশ্ন। তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জানলাম যে সম্পাদককে জামিল চৌধুরী। এই বইটা বা এই বইটার আম, আমরা ফোন থেকে বিভিন্নভাবে ইউজ করি, শব্দগুলো জানার জন্য বিভিন্নভাবে আমরা সার্চ করি, কিন্তু এটা কিন্তু খেয়াল করা হয় না যে সম্পাদক হচ্ছে জামিল চৌধুরী। হ্যাঁ, আচ্ছা, তো চলুন পড়া শুরু করি। আচ্ছা, আমরা আজকে কি পড়বো, নাকি হবে কথাটা আজকে আমরা কি পড়বো? আমার এই প্রশ্নটা উত্তরটা আসলে কি হবে, আমরা আজকে কি পড়বো নাকি আমরা আজকে কি পড়বো? মানে আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, এটা উত্তরটা আসলে কি হবে? আমরা কি আজকে আম, হ্যাঁ, আমরা আজকে পড়বো, নাকি উত্তর হবে আমরা আজকে বানান পড়বো, কোনটা? না, আমার প্রশ্নটা কি না কি সেটা নিয়ে না, আমি যে প্রশ্নটা করেছি সেই অনুযায়ী উত্তরটা কি হবে, হ্যাঁ পড়বো নাকি বানান পড়বো। দেখি কে কে সজাগ আছে সেটা বুঝতে পারবো।
হ্যাঁ, এই তো আমরা সবাই মোটামুটি এই জিনিসটা জানি, এবং এটা দেখে আমার খুব ভালো লাগলো যে আপনারা এটা জানেন। কারণ অনেক বড় বড় মানুষ যারা আছেন আমাদের চেয়ে অনেক বড়, বা হচ্ছে অনেক, আমরা জানি যাদেরকে, যে অনেক কিছু জানেন, তারাও এই জিনিসটা ভুলটা করেন, এবং না জেনে অনেক সময় ভুলটা করেন। এটা না জানাটা কোনো খারাপ কিছু না, আমি বলছি না যে সে বড় দেখে তার সব জানতে হবে, এরকম কিছু না। বাট এটা আমাদের জানা জরুরি যে কি রস্বইকার দিয়ে লেখা আর কি দীর্ঘিকার দিয়ে লেখা, দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা। অবশ্যই আছে। আমার প্রশ্নটা আসলে, আমার লেখাটা বলাটা ছিল আসলে এরকম যে, আচ্ছা, আজকে আমরা কি পড়বো, মানে আমি কি উত্তর জানতে চাচ্ছি যে কোন জিনিসটা পড়বো, আমি এটা জানতে চাচ্ছি না আজকে কি আমরা পড়বো, সেটা না। আমার এই কয় দিঘিকার লেখার মানে হচ্ছে আজকে আমরা বানান পড়বো, তাই না? তাহলে এই কি আর রস্বইকার দিয়ে কি আর দীর্ঘিকার দিয়ে কি এর ব্যাপারটা কি, চলুন জেনে আসি আমরা। কি একটা অব্যয় যখন অস্বীকার দিয়ে লেখা হয়, সংশয়সূচক প্রশ্নবাচক শব্দ যার উত্তর হ্যাঁ কিংবা না উত্তর হয়, সেই ক্ষেত্রে আমরা কয় রস্বীকারে কি অব্যয়টা ব্যবহার করি, যেটা আমরা আজকে আসলে প্রশ্ন করিনি। যেমন তুমি কি যাবে, তখন আপনি কি উত্তর দিবেন, হ্যাঁ বা না, তাই না? বা আমি জিজ্ঞেস করি তুমি কি খেয়েছো, আপনি উত্তর কি দিবেন, হ্যাঁ বা না। এর ছাড়া তো আপনি বলবেন না, আমি ভাত খেয়েছি। আমি জিজ্ঞেস করেছি আপনি তুমি কি খেয়েছো, আপনি তো উত্তর আমাকে দিবেন না, আমি ভাত খেয়েছি। আমি যদি বলি তুমি কি দিয়ে খেয়েছো, তখন আপনি বলবেন ভাত খেয়েছি, ভাত সবজি দিয়ে খেয়েছি, এরকম কিছু একটা, তাই না? তো রস্বইকার দিয়ে যখন আমি কি লিখি, তার মানে হচ্ছে আপনি হ্যাঁ বা না দিয়ে উত্তর করবেন। আর কয় দিইকারে যেটা কি, সেক্ষেত্রে এটা একটা বিস্ময়সূচক পদ। বিস্ময়সূচক পদ বাক্যে কি কয় দিইকার হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া প্রশ্নবোধক বাক্যের উত্তর হ্যাঁ কিংবা না দিয়ে উত্তর করা না গেলে তখনও কয় দিইকার ব্যবহৃত হয়। যেমন প্রথম কথাটা আমি যেটা বললাম, কয় দিইকারে কি একটি বিস্ময়সূচক পদ। এটা কিরকম, কি বিপদ, কি ভয়ঙ্কর, আমরা বলি না এটা বিস্ময় হয়ে, তো ওইখানে কিন্তু আমরা ম্যাক্সিমাম অনেকে লিখে ফেলি কয় রসিকারে কি দিয়ে কি ভয়ঙ্কর, কিন্তু ব্যাপারটা আসলে হবে কয় দিগিকারে কি কি ভয়ঙ্কর। আর যেটার উত্তর, যে প্রশ্নের উত্তর আমি হ্যাঁ বা না দিয়ে করতে পারবো না, সেই ক্ষেত্রেও কয় দিগিকার হবে। যেমন কি দিয়ে ভাত খেয়েছো, সেই ক্ষেত্রে আমি কয় দিগিকারই কিন্তু ব্যবহার করতে পারবো, তাই না? ইয়েস, হ্যাঁ। ইয়েস বা নো অ্যান্সার হলে কয় রসিকার, আর হচ্ছে ইয়েস বা নো দিয়ে অ্যান্সার করতে আমরা না পারলে কয় দিগিকার। ঠিক আছে। তো আমরা একটা ভালো একটা জিনিস শুরুতে শিখে নিলাম, যেটা আমাদের প্রতিদিনের লেখাতে ব্যবহার করি আমরা, কিন্তু ভুলই করি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয়ে যায়। আবার আরেকটা ব্যাপার আছে যে টাইপিং এ এত সময় কে দেয়, রসিকা দিয়ে লিখে চলে যাই, সেটা অন্য জিনিস। আচ্ছা, তো এখন আমরা দেখি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি। গতকালের পড়া পড়েছিলে সবাই তো? গতকাল তো সাইমা আপু আপনাদেরকে পড়িয়েছেন, আপনারা কি সেই পড়াটা পড়েছিলেন? আপনি কি উত্তর দিবেন, আপু আমি পড়ি নি, এটা বলবেন কিনা, পড়ি নি। বা আজকে যদি আমি বলি যে আজকে পড়া দিলে সবাই পড়বেন, তখন আপনি বলবেন আপু শেষ করতে পারবো না। তো এই জিনিসটাকে দুইটাতেই আমি ক্রস দিয়ে রেখেছি, মানে ভুল হয়েছে লিখেছি, এবং সেটা দেখে হয়তো অনেক পার্টিসিপেন্ট যারা আমার সাথে আছেন, অনেকের মাথায় হাত, কি ব্যাপার, আপু দুটোই কেটে দিয়েছে, আমার লেখা কেন কেটে দিল? হুম, ব্যাপারটা কেন ভুল হলো আমাদের আসলে? পড়তে পারেননি দেখেই কি আপু রাগ করে ক্রস দিয়ে দিল? ব্যাপারটা আসলে তেমন কিছু না। এখন আমরা জানবো যে নাবাচক শব্দের ব্যাপারটা কি। নাবাচক না এবং নি, এর প্রথমটি মানে না স্বতন্ত্র হিসেবে বসে, আর দ্বিতীয়টি যেটা নি ছিল সেটা সমাজবদ্ধ হিসেবে ব্যবহৃত হয়। সহজ কথা, আপনি যখন বলবেন আপনি যখন লিখবেন আমি এটা করিনি, বা আমি এটা পারিনি করতে, তো এই নিটা কখনো আলাদা একটা শব্দ না, সে ইন্ডিভিজুয়ালি একজন আহ আলাদা কেউ না, একটা সমাসবদ্ধ পদে সে ব্যবহৃত হয় একসাথে। তো সেই ক্ষেত্রে নিটা কি হবে, একসাথে বসবে আগের শব্দের সাথে, যেমন পরীর সাথে নি একসাথে বসেছে, পরিনি। কিন্তু না একটা স্বতন্ত্র পদ, ও ইন্ডিভিজুয়াল, মানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল। তো সেই ক্ষেত্রে না সবসময় আলাদা বসবে। আমি শেষ করতে পারবো না, আমি করতে পারবো না, না সবসময় আলাদা বসবে, না কখনো আগের শব্দের সাথে মিলে বসবে না। কিন্তু নি সবসময় আগের শব্দের সাথে মিলে বসবে, সমাসবদ্ধ হয় সেক্ষেত্রে এটা। কিন্তু না নিজেই আলাদা একজন স্বতন্ত্র ব্যক্তি, তো সে কারোর সাথে কোনো দলের সাথে জোট করে ভোটাভুটি করবে না বা নির্বাচনে অংশগ্রহণ করবে না, ঠিক আছে? ওকে, নাবাচক শব্দটা আমরা জানলাম, এইটাও কিন্তু আমরা রেগুলার বেসিসে ইউজ করি আমাদের টাইপিং এ বা আমাদের বিভিন্ন লেখার ক্ষেত্রে, এবং এই জিনিসটার ভুলটা আমাদের হয়ে যায়, পারবো না একসাথে লিখে ফেলি। নিটা নিয়ে কনফিউশন খুব কম হয়, নিটা সবাই একসাথেই লেখে, কিন্তু পারবো না আর নটাও একসাথে লিখে ফেলে। তো এই ভুলটা আমরা আশা করি এখন আর আমাদের হবে না, তাই না? তাহলে শুদ্ধ হচ্ছে এই দুইটাই, করিনি একসাথে, পারবো না বা করবো না সেগুলোর ক্ষেত্রে নাটা আলাদা। হুম,
ওকে, এখন আমরা নর্মাল আমাদের যে রুলস যেগুলো আমরা সাধারণত পড়ি সবাই, সেগুলোর ভিতরে আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা একটু আহ, সচরাচর যাই ব্যবহার করি সেগুলো নিয়ে একটু পড়লাম, এখন আমরা একদম টিপিক্যাল পড়ার মধ্যে চলে যাচ্ছি। আশা করি আজকে একটা জিনিস আমরা মাথায় রাখবো সবাই, যে এই নিয়মগুলো বাংলা একাডেমি দিয়েছে, এখানে আমার কোনো হাত নাই, আমার কোনো দোষ নেই, আমার উপর কেউ রাগ করবেন না এবং নিজেদের উপর রাগ করবেন না। কেন হচ্ছে মনে থাকছে না বানানের ক্ষেত্রে, একটা জিনিস মনে রাখবেন যে বানান প্র্যাকটিসের বিষয়, সেটা আমার মাতৃভাষার শব্দ হোক বা ভোকাবুলারি যেটা আমরা ইংলিশে পড়ি সেক্ষেত্রে হোক, এটা আমার প্র্যাকটিসের বিষয়। আমার লিখতে লিখতে আমার হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। কেন এটা না, কেন ওটা না, সব ক্ষেত্রে এটার উত্তর আমরা পাবো না। বাংলা একাডেমি বলেছে তো বলেছে। যেমন আমরা গরু যেটা লিখি, অনেকেই কিন্তু আমরা নর্মাল ক্ষেত্রে গরু লিখি গ রস্যকার, কিন্তু গরুর বাংলা একাডেমি বানানটা দেখবেন গয় ওকার তারপর রস্যকার, এটাই কিন্তু শুদ্ধ বানান। তো এখানে তো আসলে আমাদের কিছু করার নেই। অনেক ভাবে আপনি বিশ্লেষণ করে বলতে পারেন হ্যাঁ গরু গয় ওকার উচ্চারণ হচ্ছে এই জন্য বাংলা একাডেমি দিয়েছে, হয়তো বাংলা একাডেমি সহজ করার জন্য ওকার দিয়েছে, কিন্তু আমরা কিন্তু ছোটবেলা থেকে গ দিয়ে শুধু মানে লিখতে অভ্যস্ত, আমরা ওকার দিয়ে লিখতে কিন্তু অভ্যস্ত না। মানে আমরা তো ছিলাম না ছোটবেলা, আমরা শুধু গ দিয়ে লিখেছিলাম, কিন্তু আমরা এখন জানি যে গয় ওকার দিয়ে গরু লিখতে হয়। আচ্ছা, তো আজকের পড়াটা আমরা শুরু করি ইকার দিয়ে, সেটা হচ্ছে অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে ইকার হবে। হ্যাঁ, অঞ্জলি যদি থাকে যে সকল শব্দের শেষে, যেমন গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, প্রেমাঞ্জলি, আমাদের এখানে প্রেমা আছে সবাই জানি আমরা। তো প্রেমাকে যদি আপনারা আদর করে প্রেমাঞ্জলি রাখতে চান, সেক্ষেত্রে ওর নামটা আপনি রস্বই দিয়ে লিখতে পারেন অঞ্জলিতে। কিন্তু একটা ব্যাপার আছে, নাম, বিশেষ ব্যক্তির নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম তারা যেভাবে লিখে সেটাই শুদ্ধ, এখানে কোনো ভুল নেই। হ্যাঁ, তো আমরা প্রথমে জিনিসটা একটা মনে রাখবো, অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে ইকার হবে। বাংলা একাডেমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানকে সহজ করার জন্য সব জায়গায় দ্বিকারের ইউজকে বর্জন করেছে। তো আপনি সহজভাবে মনে রাখতে পারেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি রসিকারের জিনিসগুলোই পাবেন। শুধু দেখেন যদি তৎসম শব্দ হয় বা হ্যাঁ সংস্কৃত রিলেটেড শব্দ হয়, এই সকল ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দ্বিকারকে ইউজ করি। বাট বাংলা একাডেমি চেয়েছে সবসময় যে বর্জন করতে দ্বিকারের ব্যবহারটা। হুম, তো এখানে আমরা দেখি অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে ইকার ব্যবহৃত হয়, অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, প্রেমাঞ্জলি। তবে যেটা বললাম, বিশেষ ব্যক্তির নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম তারা যে নামে এটাকে স্ট্যাবলিশ করেছে সেটাই হবে সত্য। আচ্ছা, বিশেষণ বাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ইকার হবে। হ্যাঁ, তো সোনালী, রূপালী, বর্ণালী এগুলো সবকিছুই হবে হচ্ছে হ্রস্ব ইকার দিয়ে। কিন্তু সোনালী ব্যাংক, সেটা কিন্তু তারা কিভাবে লিখে এটা খেয়াল করবেন আজকে, যে মানে বা আপনারা সার্চ করে দেখবেন তারা কি রসিকার দিয়ে লিখে। তারা যদি রসিকার দিয়ে লিখে তাদের ক্ষেত্রে সেটাই সত্য, কিন্তু তারা যদি দীর্ঘিকার দিয়ে লিখে তাদের ক্ষেত্রে সেটাই সত্য। হ্যাঁ, হ্যাঁ, তারা দীর্ঘিকার দিয়ে লিখে। তো সোনালী ব্যাংক কথাটা যখন আপনি যেখানেই লিখবেন, আপনার অবশ্যই দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। এখানে গিয়ে আপনি ঝগড়া করতে পারবেন না বা রাগারাগি করতে পারবেন না যে না সোনালী তো আমি পড়ছি, আপু বলছে সোনালী হচ্ছে রসিকার দিয়ে লিখতে হবে। তারা যেটা স্টাবলিশ করেছে সেটাই স্টাবলিশড হবে, ওখানে ওখানে কোনো চেঞ্জ করতে পারবো না আমরা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আবলি। আবলি বচন বোধক যুক্ত শব্দটির আবলি অংশটুকু ইকার করা হবে। পদাশ্রিত নির্দেশক টি যুক্ত থাকলে ইকার হবে, যেমন কার্য, কার্য যোগ আবলি, কার্যাবলী, না না, এখানে কি হবে, আবলি রস্বীকার হবে। শর্তাবলী, শর্ত যোগ আবলি, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি, খুব ব্যবহার করি এই শব্দগুলো, যেমন নিয়মাবলী, তথ্যাবলী, এই শব্দগুলো আমরা খুব ব্যবহার করি, কিন্তু অনেক সময় আমরা হয় কি লাস্টে গিয়ে ইকারটা দিয়ে দিই। প্রথমটা রস্বীকার আছে, হাত চলে আসে যে আচ্ছা তাহলে বলিটার এইটা মনে হয় দ্বিকার হবে না। আপনারা এটা খেয়াল রাখবেন, আবলি যদি যুক্ত থাকে সেক্ষেত্রে অবশ্যই রস্বীকার দিয়ে হবে, ঠিক আছে। তো আমরা এই এই এইটাতেই স্লাইডটাতেই অনেক কিছু জানলাম রসিকার রিলেটেড। এরপরে দেখি সুন্দর একটা কিউট বাবু আছে, সব বাবুই কিউট, সব বাবুই সুন্দর। তো বাবুটা একটু অন্য দেশি, তাই না? তো দেখি আমরা এখানে কি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ভাষা ও জাতিতে ইকার হবে। তো জাতি বোঝা যাচ্ছে যে অন্য আহ ইসের লোক, ওনারা অন্য দেশে বা অন্য জাতের মানুষ, সেটার জন্যই এখানে দেখছি আমরা কি ভাষা ও জাতিতে ইকার হবে, তাহলে কি হতে পারে, বাঙালি, বাঙালিতে রসিকার হবে। জাপানি, বাবুটা আসলে তো জাপানিজ বাবু, তো জাপানি রসিকার হবে। ইংরেজি রসিকার হবে, জার্মানি রসিকার হবে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা সবসময় মনে রাখি যে অতৎসম শব্দের ক্ষেত্রে বা বিদেশি শব্দের ক্ষেত্রে সবসময় আমরা হচ্ছে রসিকারকে ইউজ করি, আমরা দীর্ঘিকার বর্জন করি। তো জাপানি, ইংরেজি এগুলো তো সবকিছু বিদেশি শব্দ, এই সকল ক্ষেত্রে আমরা দীর্ঘিকার ইউজ করব না। ইংরেজি লেখার ক্ষেত্রে কিন্তু অনেকেই দীর্ঘিকার দেয় লাস্টে, এতে কিন্তু হবে না, ইংরেজি রসিকার দিয়েই হবে, ঠিক আছে। আচ্ছা, ভাষা ও জাতিতে ইকার হবে। হ্যাঁ, কিন্তু কিছু ক্ষেত্রে দেখবেন আপনি চেঞ্জেস দেখবেন, সেটা আমি এখানে স্লাইডে রাখিনি, কনফিউশন তৈরি করতে চাচ্ছি না। তবে আপনারা মনে রাখবেন, যদি শ্রীলঙ্কা, চীন,
মালদ্বীপ, ওরা কিন্তু দ্বিকার দিয়ে এটা স্টাবলিশ, এই বানানগুলো মালদ্বীপ, চীন আর শ্রীলঙ্কা। সেক্ষেত্রে এটা যদি দ্বিকার দিয়ে স্টাবলিশ থাকে, এটা সেটাই হবে, ওখানে চেঞ্জ করার আমাদের কোনো প্রয়োজন নেই। মানে যেটা আমরা যেভাবে অভ্যস্ত, আপনি শ্রীলঙ্কা ভাবেন, শ্রীলঙ্কা বানানটা আপনি কখনো রসিকার দিয়ে কল্পনা করেন না, আপনি সব সময় জানেন যেটা দ্বিকার দিয়ে আমরা লিখি, তো ওটা ওভাবেই লিখবেন। এটা নিয়ে কোনো মানে হবে না, এটা একটা ব্যতিক্রম, বানানে অনেক ব্যতিক্রম থাকবে যেটাকে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু ব্যতিক্রমগুলো থাকবে, বা যেটা যেটা এইভাবে স্টাবলিশ, অনেক ক্ষেত্রে বাংলা একাডেমি সেটাকে চেঞ্জ করে নাই। হ্যাঁ, আচ্ছা। তো চলুন দেখি বাংলা একাডেমি আসলে কি বলে আমাদের বানান নিয়ে, বা কিভাবে তারা আসলে পড়ানো শুরু করেছিল, বা কিভাবে জিনিসগুলো ওখানে উপস্থাপন করা আছে একটু দেখি। শুরুতেই আছে তৎসম শব্দ নিয়ে কিছু আলোচনা। এখানে বলেছে এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। তো সেখানে কি বললো, যে সকল তৎসম শব্দে রস্বই দীর্ঘই বা রস্যু দীর্ঘ উভয় শুদ্ধ, সে সকল ক্ষেত্রে রস্বই দীর্ঘই এবং তার কার চিহ্নই ব্যবহৃত হবে। কথাটা কি কঠিন ছিল কিনা? যদি আমরা, আচ্ছা স্পিড অনেক বেশি, আচ্ছা ঠিক আছে আমি আস্তে বলছি। স্পিড যদি কমাতে হয় বলবেন, সমস্যা নেই। শেষ করতে একটু দেরি হবে, তবে ঠিক আছে। আচ্ছা, যে সকল শব্দে রস্বই দীর্ঘই বা রস্যু দীর্ঘ উভয় শুদ্ধ, সে সকল ক্ষেত্রে আমরা কি করব, রস্বই আর রস্যু এবং তাদের কার চিহ্ন ব্যবহার করবো। তো এছাড়া আমরা দীর্ঘই বা দীর্ঘ এগুলো ব্যবহার করব না, যেটা ক্ষেত্রে দুইটাই শুদ্ধ। তো শুদ্ধ, যেমন এখানে কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, আপনারা ছবিটার ক্ষেত্রে দেখুন, ছবিটাতে এই লেখাগুলো আছে, আমি ওই পৃষ্ঠাতে মানে ওই স্লাইডেও আমি এটা লিখে রেখেছি, তবে আপনারা এখান থেকে একটু দেখেন, আমি দুইটা বলছি একসাথে। কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, এগুলোর ক্ষেত্রে চুল্লি, তরণী, এগুলোর ক্ষেত্রে হয় কি, দ্বিকার দিয়েও একসময় ব্যবহার করা হতো, রসিকার দিয়েও ব্যবহার করা হতো। দুই ধরনের মানুষ দুই রকম ভাবে ইউজ করে যেত। তো এটা একটা ঝামেলা না, বানান দুই ধরনের হয়ে যাচ্ছে। এটা তো একটা 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 বানান থাকতে হবে যেটা ফিক্স, এরকম দুই ধরনের থাকলে তো জিনিসটা ঝামেলা তৈরি করে। তো সেক্ষেত্রে তখন বাংলা একাডেমি বলেছে যে এই তখন আপনারা রস্বই এবং রস্যু এগুলো ইউজ করবেন। তখন আপনি যেই সকল শব্দে দুই ধরনের থাকে, সেই সকল ক্ষেত্রে আমরা দীর্ঘই যেগুলো আছে বা দীর্ঘ গুলো ব্যবহার করবেন না। তো সেটাই আমি এখানে লিখেছি। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, সেকেন্ড যে পয়েন্ট সেটা দেখেন, সকল অতৎসম শব্দ অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, সেগুলোর ক্ষেত্রে রস্বই, রস্যু এবং তাদের কার চিহ্নই ব্যবহৃত হবে। এটা তো আমি আমি আগেও আপনাদেরকে বলেছি যে বাংলা একাডেমি এটা ঠিক করে দিয়েছে যে বিদেশি শব্দগুলোর ক্ষেত্রে বা অতৎসম শব্দগুলোর ক্ষেত্রে কখনো দীর্ঘ, দীর্ঘি এগুলো ইউজ করতে হবে না। এই সকল ক্ষেত্রে সহজ জিনিসগুলো আপনি ইউজ করবেন, রস্য যেগুলো আছে সেগুলো দিয়ে ইউজ করবেন। ঠিক আছে, তো আমরা এটার উদাহরণগুলো একটু দেখি। তৎসমের উদাহরণগুলো দেখেন, কিংবদন্তি, খঞ্জনি, চিৎকার, চুল্লি, তরণী, ধমনী, ধরণী, নারী, পঞ্জি, পদবী, পল্লী, ভঙ্গি, মঞ্জুরি, মসি, যুবতী, রচনাবলী, লহরী, শ্রেণী, সরণী, সূচিপত্র, পূর্ণা, উষা। এই যে যেগুলো আমি লাল করে দিয়েছি, সেগুলো কেন করেছি, এগুলো হচ্ছে ইনভেরিয়েবলি এই প্রশ্নগুলো আসে বা এই শব্দগুলো আসে। তো তখন হয় কি, আমরা ছোটবেলা অনেক কিছুতেই আমরা ধীকার দিয়ে ব্যবহার করেছি বা লিখেছি, বা হাতে চলে আসে যে আচ্ছা কিংবদন্তির প্রথমটা যেহেতু রশ্মি, লাস্টেরটা দিকে দিয়ে দেখি সুন্দর লাগতেছে দেখতে, আচ্ছা এটাই মনে হয় সত্যিকারের শব্দ বা সত্যিকারের বানান। এমন কিছু না, যে সকল ক্ষেত্রে আসলে দুই ধরনের বানানই একসময় চলতো, সে সকল ক্ষেত্রে তৎসমের ব্যাপারেও শুধু রস্য স্বরগুলো ব্যবহার হবে। হ্যাঁ, আর অতৎসম শব্দ যেমন তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, এ সকল ক্ষেত্রে আমরা বলেছি রস্যগুলোই ব্যবহৃত হবে। যেমন দূরবীন, বিরিয়ানি, কাহিনী, বাঁশি। দূরবীন ফার্সি শব্দ, বিরিয়ানি ফার্সি শব্দ, কাহিনী হিন্দি শব্দ। এই সকল শব্দগুলো কিন্তু সব মানে বাইরের শব্দ, এগুলো আমাদের তৎসম থেকে আসা শব্দ না। তো সে সকল ক্ষেত্রে আমরা কি করব, মানে তৎসম শব্দ না, তৎসম থেকে আসার কথা আর ঠিক না, তৎসম শব্দ না। তো সে সকল ক্ষেত্রে আমরা কি করব, রস্য স্বরগুলোকেই ব্যবহার করব। হ্যাঁ, বাংলাদেশিটা বাংলাদেশি, বাংলাদেশি মানে বাংলাকে আমি আচ্ছা বাংলাদেশি, এখানে দ্বি কারটা দেশি রস্বইকার দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, এটাতে কোনো ভুল হবে না। কিন্তু এই দেশি সব, এটা তো আমি আসলে এই টপিকে এখনো এই টপিকটা আমরা আসিনি, তবে বাংলা ব্যাপারটা নিয়ে একটা টপিক মানে কথা আছে, সেটা আমি সামনে আপনাদেরকে বলবো। আচ্ছা, সরকারি, শাড়ি, রেশমি, এই লেখাগুলো খেয়াল করবেন। এখানের যেই আমি এইগুলো রেখেছি, উদাহরণগুলো রেখেছি, এগুলো একটু বারবার আপনারা প্র্যাকটিস করবেন, লিখবেন। হ্যাঁ, না হয় দেখলে আপনার মনে হবে কি হ্যাঁ আমি এই শব্দগুলো পারি, কিন্তু যখন আপনি আহ প্রশ্ন আসবে, প্রশ্নতে আপনার কনফিউশন তৈরি করে দিবে। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো চেষ্টা করব, একটু প্র্যাকটিস করবো লিখে লিখে। আচ্ছা, তারপরে আমরা দেখি বাংলা একাডেমি পরে কি বলেছে। বাংলা একাডেমি পরে বলেছে যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন
প্রথমে আমরা যেগুলো রেখেছি, অর্জন দেখেন, রেফের পরে জয় জ, তারপরে ঊর্ধ্বর ক্ষেত্রে দয় দ ধ এরকম দেওয়া, তারপরে কর্ম, এখানে ময় ম দেওয়া, কার্তিকে তয় ত দেওয়া, কার্যতে জয় জফলা দেওয়া, মানে সবগুলো হচ্ছে ব্যঞ্জনে দ্বিত্ব হয়েছে, কিন্তু এটা আসলে হবে না, এটা শুদ্ধ না। শুদ্ধটা কি? শুদ্ধ মানে কি, যেগুলো অতিরিক্ত জিনিসগুলো, এগুলো হচ্ছে সবকিছুই বাংলা একাডেমি সরিয়ে ফেলেছে, যেগুলো মানে জিনিসগুলোকে ভারী করছে বা দেখতে কঠিন হচ্ছে, যুক্ত বর্ণ যেগুলো আসলে প্রয়োজন নেই, আমি যদি ওটাকে বাদ দিয়ে দিই তাও আমার উচ্চারণের কোনো সমস্যা হবে না, সে সকল ক্ষেত্রে বাংলা একাডেমি ওগুলোকে বর্জন করেছে। তো আমাদের আসল উচ্চারণ বা আসল লেখাটা আমাদের কি হবে? অর্জন, আমাদের রেফ আছে, রেফের পরে শুধু জ, ধ আছে, ধয়ের পর ব, ধয় ব আমরা একসাথে দিয়েছি, কিন্তু আবার কর্মের ক্ষেত্রে ময় ম নাই, শুধু রেফের পরে শুধু ম। কার্তিক দেখেন, আপনি পাশের যে স্লাইডটা সেটা তো দেখবেন, কার্তিক আগের বানানটা কি ছিল? তয় ত দিত, কিন্তু সেরকম কিছুই হবে না, রেফের পরে শুধু ত। কার্য, এটার ক্ষেত্রে জফলা হবে না, রেফের পরে শুধু জ, এভাবে। তবে ব্যতিক্রমটা মুখস্থ রাখতে হবে, এখানে আমাদের কোনো কিছু করা থাকবে না। ঘয়ের পরে জফলা, অর্ঘ্য, দৈর্ঘ্য, নৈর্ব্যক্তিক, মর্ত, এগুলো আমরা মোটামুটি জানি যে এই বানানগুলো এরকমই, কিন্তু এই বানানগুলো আসলে নিয়মের অধীনে যায় না, এগুলো আমরা তখন মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো আমরা আরেকবার খেয়াল করে, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না, সচরাচর হয় না, এটা আমাদের বাংলা একাডেমিই বলেছে। তো সেক্ষেত্রে অর্জন, ঊর্ধ্ব, কর্ম, এগুলো এই সকল শব্দের এই সকল যে লাস্টের যে আমরা আগে জানতাম যে একটা দ্বিত্ব হতে পারে, সেগুলো আসলে হবে না, এগুলো নিয়ে আমরা কনফিউশন রাখবো না। কনফিউশন আসলে হয় কোনগুলোতে? কার্য, তারপরে সূর্যতেও আমাদের কনফিউশন হবে না, মূর্ছাতে খানিকটা হতে পারে, সৌন্দর্যতে হয়, এগুলো কয়েকটা শব্দ আছে যেগুলোতে আমাদের একটু কনফিউশন হয়, সবগুলোতে কিন্তু হবে না, যেমন অর্জনে জয় জ হবে এরকম আমরা আসলে ভাবিও না, তাই না? আচ্ছা, তো এটা গেল আমাদের আরেকটা ইনফরমেশন যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। আচ্ছা, এখন আমরা দিগিকার জানি যে দিগিকার তাহলে কি ইউজ করা বন্ধ হয়ে যাবে? তা অবশ্যই না। দিগিকারের অনেক ব্যবহার আছে, যেমন পদের শেষে জিবি যদি থাকে সেটা কি হবে? দিগিকার হবে, যেমন চাকুরিজীবী, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, এগুলোর ক্ষেত্রে কি হবে? দিগিকা, দুইটাই জয়ও দিগিকার, বয়ও দিগিকার হবে। এখানে প্রথমটা আমি কি লিখেছিলাম? জয় দিগিকার, কিন্তু বয়ের শিকার এমন কিছু না। চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, জীবী থাকলেই দুইটাতেই দিগিকার হবে, ঠিক আছে? আবার আরেকটা এরকম ইকারের একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে শব্দের শেষে বতি, মতি, গামী, বাহী, মুখী, পন্থী, এগুলো থাকলে কি হবে? দিগিকার হবে। পদ্মাবতী, শ্রীমতী, অনুগামী, পরিবাহী, বহুমুখী, বামপন্থী, এগুলো আমরা আসলে মোটামুটি লিখি, আমরা এভাবেই লিখি, পদ্মাবতী বা শ্রীমতী, এগুলো আমরা রসিকা দিয়ে তেমন লিখিও না। তো এটাই হচ্ছে একটা নিয়ম অনুযায়ী আপনি কিন্তু লিখছেন, কিন্তু আপনি জানেন না যে আপনি আসলে নিয়ম ফলো করছেন। তো শব্দের শেষে বতী, গামী, মতি, বাহী, মুখী, পন্থী, এগুলো থাকলে দীর্ঘিকার হবে। তো এগুলো হচ্ছে একদিনে হবে না, একদিনে মাথায়ও থাকবে না, যে কয়টা মনে থাকে সে কয়টা অনুযায়ী আপনারা পড়বেন, আবার প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে এগুলো হয়ে যাবে, এগুলো লিখতে লিখতেও প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, তো জিবিটা আলাদা করে মনে রাখবেন, এটা কিন্তু আসে, এই প্রশ্নগুলো আসে যে জিবি দিয়ে দেয়, চাকরিজীবীটা দিয়ে দেয়, বা অনেকগুলো কোনটি শুদ্ধ নয়, কোন জোড়াটি শুদ্ধ, এরকম প্রশ্ন যখন আসে তখন কিন্তু অনেক ধরনের আহ সূত্রগুলো আপনার মনে রাখা লাগে এই বানানের, যে একটা শব্দ দিল ওইটার সাথে আবার আরেকটা শব্দ দিল, দুইটা শব্দেরই আলাদা আলাদা রুলস থাকবে, সেগুলো মনে রাখতে হবে। তো এগুলো আপনার ভালো মাথায় আসার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে নিজে নিজে, লিখে লিখে। হ্যাঁ, তাহলে চলে আসবে হাতে। আচ্ছা, কখন কারি মানে দিগিকার দিয়ে হবে আর কখন কারি রসিকার দিয়ে হবে, এই জিনিসটার ভুলটা আমরা নিজেরাও অনেক করি। তো আজকে আমরা জেনে যাব যে আসলে কখন আমি দিগিকার ইউজ করব আর কখন আমি রসিকার ইউজ করব। তো শব্দের শেষে দিগিকার দিয়ে কারি কখন হয়? মানে যখন কারি বা আরি প্রত্যয় যুক্ত থাকলে সেটা ব্যক্তিবাচক হচ্ছে কিনা আমরা সেটা খেয়াল রাখবো। যদি ব্যক্তিবাচক বা মানুষকে বোঝায় সেক্ষেত্রে কারি দিগিকার হবে। আপনি সহজে মনে রাখবেন, বস্তুর চেয়ে তো একটা ব্যক্তির মূল্য অনেক বেশি আমাদের কাছে, তাই না? মানে একটা মানুষের মূল্য তো সবকিছুর চেয়ে বেশি। তো সেজন্য সে তার ক্ষেত্রে একটু গুরু গম্ভীর ব্যাপার স্যাপার থাকবে, তখন হবে কি দিক আর দিকারি। আর বস্তু তো বস্তু তো আসলে মানুষের চেয়ে তো তার দামটা একটু কম সব দিক থেকে, যেহেতু তার প্রাণ নেই। তো সেক্ষেত্রে আমরা রসিকা দিয়ে দেবো, হ্যাঁ তুমি কমে, তোমাকে সারলাম, তোমাকে এত কিছু দিতে পারবো না, এভাবে আর কি নিজের মতো মাইন্ড সেট আপ করে মনে রাখার চেষ্টা করবেন। তো দেখি আমরা সহকারী, সহকারী তো একজন ব্যক্তিই হবে, তাই না, যে সাহায্য করে, অফিস সহকারী বা আপনার
হেল্পিং হ্যান্ডস, তিনিও একজন সহকারী। তো সেই সহকারী একজন ব্যক্তি, তাহলে সেটা কি হবে? দিইকার দি কারি হবে। আবেদনকারী, আমরা যেমন আবেদনকারী চাকরির জন্য আবেদন করি, তো সেক্ষেত্রে আমরা একজন ব্যক্তি একজন, তো সেক্ষেত্রে কারি হবে দিগিকার। ছিনতাইকারী অবশ্যই একজন ব্যক্তি, কোনো বস্তুর পক্ষে তো আর এটা সম্ভব না, এত বড় আহ মানে পুণ্যের কাজ করা তো সম্ভব না তার পক্ষে। তো সেক্ষেত্রে এটা কি হবে? কারি দিগিকার হবে। ঠিক আছে। আবার যখন বস্তুবাচক বা অন্যান্য শব্দ যেগুলো আসলে ব্যক্তিকে নির্দেশ করে না, সে সকল ক্ষেত্রে কি হবে? হ্রস্ব স্বরগুলো ব্যবহার করা হবে, মানে হ্রস্ব ই ব্যবহার করা হবে। যেমন সরকারি, সরকারি মানে সরকারের সংক্রান্ত কোনো কিছু একটা, সেটা সরকারি চাকরিজীবী বা বুঝাচ্ছে না, সরকারি একটা নথি বা অনেক কিছু থাকে না সরকারি রিলেটেড। তো সরকার সংক্রান্ত বা সরকারের অধীন কোনো ব্যক্তি কিন্তু এটা না। তো সেই সরকারি কি হবে? রস্বীকার হবে। দরকারি মানে প্রয়োজনীয় কোনো কিছু একটা জিনিসই তো হবে, তো সেই দরকারিটা কি হবে? রস্বীকার হবে। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, আমরা জানলাম যে কারি কখন হবে আর কারি মানে দিইকার দিয়ে কখন হবে আর কখন রস্বীকার দিয়ে হবে। এটা কিন্তু একটা জানার একটা বিষয় ছিল। অনেক সময় এই ক্ষেত্রে এটা আমাদের অনেকেরই ভুল হয়ে যায়, তাই না? তো আজকে আমরা সেটা জানলাম। আচ্ছা, সহকারীগণ নাকি সহকারীগণ মানে রসিকার দিয়ে সহকারীগণ নাকি দিহিকার দিয়ে সহকারীগণ? তো দেখি আমরা এখানে আসলে আমাদের আরেকটা কনফিউশন আমরা ক্লিয়ার করে দিচ্ছি একসাথেই। সেটা হচ্ছে প্রমিত বানানে শব্দের শেষে ইকার বা ই প্রত্যয় যুক্ত যদি থাকে, সেক্ষেত্রে যখন আপনারা গণ যোগ করবেন, মানে এটাকে আপনি বাড়াচ্ছেন, বহু বচন করছেন, সেক্ষেত্রে সেটা রস্বীকার হয়ে যাবে। কিরকম? সহকারী, একটু আগেই পড়লাম দিগিকার দিয়ে, কিন্তু যখন আপনি সহকারী গণ বলবেন, মানে এটার সাথে আরো কিছু শব্দ যোগ করলেন, বচনকে মানে বহু বচন করলেন, সেক্ষেত্রে ওই দিগিকারটা আর থাকবে না, তখন সেটা রস্বীকার হয়ে যাবে। সহকারী গণ, দেখতেই পাচ্ছেন এটা রস্বীকার। সহকারীগণ, হ্যাঁ। কর্মচারী, কর্মচারীগণ, তখন দিইকারটা থাকবে না, রস্বীকার হয়ে যাবে, পরের দুইজন যুক্ত হবে, মানে পরের যে বচনের হিসেবে আমরা গণ যোগ করছি সেটা তখন যুক্ত হবে। কর্মী, কর্মীগণ, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব। এগুলা হচ্ছে আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন একটা শব্দ, যে শব্দটা আপনি দিইকার হিসেবে জানছেন, তার সাথে যখন আরো কিছু যুক্ত হচ্ছে, মানে শেষে যখন আরো কিছু যুক্ত হচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা আর দিইকার থাকছে না, রসিকার হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটা নিয়মও আমরা দেখতে পাচ্ছি, সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ই কার ব্যবহৃত হয়। যেমন গুণী থেকে গুণীজন, এই যে জন যুক্ত করেছে, এটা একটা সমাসবদ্ধ পদ, তখন কি করব? গুণীটার দিইকারটা থাকবে না, রসিকার হয়ে যাবে। প্রাণী, প্রাণীবিদ্যা, এটা কিন্তু আমরা অনেক ব্যবহার করি না, তাই না? প্রাণীবিদ্যা সাবজেক্ট যেহেতু একটা, তো আমরা যখন প্রাণী লিখি, আমরা সবাই জানি দিইকার দিয়ে প্রাণী লিখি, সেই অনুযায়ী আমরা কি করি? প্রাণীবিদ্যাতেও দিইকার দিয়ে ফেলি, কিন্তু না, প্রাণীর সাথে যখন বিদ্যা যুক্ত হচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। হ্যাঁ। মন্ত্রী, মন্ত্রী পরিষদ, সেক্ষেত্রেও রস্বীকার হয়ে যাবে। তো দুই ধরনের ব্যাপার হলেও মোটামুটি একই কথাই বুঝাচ্ছে, যে যখন আপনার ওই দিইকার যুক্ত যে শব্দটা থাকছে, তার সাথে যখন আপনি শব্দের শেষে গণ যুক্ত করছেন বচনের জন্য, বা একটা অন্য কিছু যুক্ত করছেন যেটা একটা সমাসবদ্ধ পদ, যেমন জন, গুণীজন, এটা একটা সমাসবদ্ধ পদ, সেক্ষেত্রে কি হবে? আপনার প্রথম যে শব্দটা দ্বিকারের ছিল সেটা রস্বীকার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটাও আরেকটা আমরা নিয়ম শিখলাম। এরপরে আচ্ছা, আমরা কিন্তু আস্তে আস্তে অনেক নিয়ম শিখবো, তারপর আবার আমরা প্র্যাকটিসও করব। তো এখন ভুলে গেলেও সমস্যা নেই, আমরা যখন প্র্যাকটিস করব আশা করি আমাদের মনে পড়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, উম হবে নাকি আমাদের অনুস্বার হবে, তার নির্ণয় সূত্র কি? তার নির্ণয় কি একটা সূত্র আছে, এবং এইখান থেকে এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এটা রিলেটেডই একটা প্রশ্ন আসছিল, সেটা নিয়ে আমরা পড়বো পরে। এটা রিলেটেড বলতে পুরোপুরি এটা রিলেটেড না, তবে এই উঙ বা অনুস্বার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সন্ধিতেও আপনারা পড়েছেন, তো সেক্ষেত্রে আর ডিটেইলে খুব বেশি ঝামেলা হবে না আমাদের আশা করি পড়তে। তবে এটা একটা নির্ণয় আমাদের জানা উচিত, যেটা আসলে কিভাবে লিখতে হয়। তো সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘর পরে, ক খ গ ঘ পরে থাকলে পূর্ব পদে অন্তস্থিত ম থাকবে, যখন সেই ময়ের স্থানে কি হবে? অনুস্বার হয়ে যাবে। সহজ কথা, আপনি একটা অহংকার শব্দটা দিয়ে মনে রাখেন, এই লেখাটা পড়তে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এই সহজ জিনিস মনে রাখেন, এই টাইপের যখন শব্দ দেখবেন যেটাতে অনুস্বার আছে, আপনি অহংকার শব্দটাকে মনে করবেন। অহংকার, অহংকার তো আপনি ভাঙতে অবশ্যই জানেন, সন্ধি পড়েছেন যেহেতু। হ্যাঁ, সন্ধির নিয়ম এটা। সন্ধির নিয়মও কিছু বানান, তো বানানের মধ্যে আপনার সন্ধির নিয়ম চলে আসবে, নত্যসত্য বিধান চলে আসবে, প্রত্যয় চলে আসবে, সবকিছু আপনাদের আগে আগে পড়া, একটা রিক্যাপিচুলেট হয়ে যাচ্ছে আপনাদের এখানে। এটাও একটা সুবিধা। তো আপনি যখন এই জিনিসটা বা অনুসার এইটা আপনার মাথায় আসবে, যে এই প্রশ্নটা মনে হয় ওখান থেকে এসেছে, তখন আপনি একটা শব্দ মনে রাখার চেষ্টা করবেন, অহংকার, এটা দিয়ে আপনি সহজে মনে রাখতে পারবেন। এই যে লেখাটা ক খ গ ঘ হেন তেন, এগুলো আপনার মনে রাখতে গেলে অনেক কষ্ট হবে। তাছাড়া আপনি অহংকার শব্দটা যদি মনে রাখেন, আপনি
জানেন অহংকার শব্দ ভাঙলে কি হয়, অহম যোগ কার। তো আপনার তাহলে মাথায় আসতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পরবর্তী যে শব্দটা সেটা ক, তার মানে ওর বর্গে যারা যারা আছে ক খ গ ঘ এরা থাকবে লাস্টে, আর প্রথমে কে থাকবে, অহম, তার মানে হর পরে একটা কি ম আছে, তার মানে ম, আর পরের ক খ গ ঘ এরা যখন থাকবে তাদের একসাথে হয়ে কি কি হয়ে যাবে, যে ওই মটা আর থাকবে না, অনুস্বার হয়ে যাবে। তাহলে অহম যোগকার অহংকার, মটা হয়ে গেল অনুস্বার। এভাবে এটা হচ্ছে উ বা অনুস্বারের নির্ণয়ের নিয়ম। তার মানে কি সন্ধিবদ্ধ যদি হয় শব্দটা, সেই ক্ষেত্রে এই মটা অনুস্বার হয়ে যাবে। যেমন ভয়ঙ্কর, ভয়ং যোগ কর, সংকীর্ণ সম যোগ কীর্ণ, তারপর সংঘ সম যোগ ঘ, এটা কিন্তু সংঘটা একটু মনে রাখার চেষ্টা করবেন, সংঘ ছোট শব্দ তো অনেক সময় মনে হবে যে না না এটা সন্ধিবদ্ধ শব্দ না, এটা মনে হয় এমনি একটা শব্দ যেটা সন্ধি বিচ্ছেদ করা যায় না, তা না, সংঘ সংযোগ ঘ। তাহলে এই জন্য এখানে অনুসারটা চলে এসেছে। কিন্তু সন্ধিবদ্ধ যদি না হয়, পাশের অংশটা দেখেন, সন্ধিবদ্ধ না হলে কিন্তু অনুসারটা বসবে না। যেমন অঙ্ক, অঙ্ক কিন্তু অং যোগ ক এরকম কিছু না, অঙ্ক অঙ্কই। এবং অঙ্ক কথাটা কিন্তু আমরা ইনভেরিয়েবলি বিভিন্ন জায়গায় লিখি, এবং কি লিখি, অনুসার দিয়ে লিখি, সবাই অনুসার দিয়ে লিখি। কিন্তু আমরা এখন থেকে চেষ্টা করব অঙ্ক বানানটায় আমরা অনুসারকে বর্জন করতে। অঙ্গ, অঙ্গটা কারো ভুল হয় না, এটা আমি জানি, অঙ্গটা এভাবেই আমরা লিখি। আকাঙ্ক্ষা, এটাও ভুল হয় না, তবে আকাঙ্ক্ষা বানানটা বিভিন্ন ভাবে দিয়ে এটা শুদ্ধ বানান কিনা এটা জিজ্ঞেস করে, তো আকাঙ্ক্ষা বানানটাও আমরা এখানে খেয়াল করব। আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, গঙ্গা কিন্তু গমযোগ কি বলবো আসলে, হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছেও না জিনিসটা আসলে। বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী, এগুলো এই সকল ক্ষেত্রে কি হবে, এরা সন্ধিবদ্ধ শব্দ না, তাই হচ্ছে এখানে কখনো অনুস্বার বসবে না। এখানে হচ্ছে আমরা সবসময় ও দিয়ে ব্যবহার করব। ঠিক আছে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, এটা আপনারা খেয়াল করবেন। আপনারা সন্ধিতেও এটা পড়েছেন, তাও বললাম কারণ এটা থেকে প্রশ্ন আসে, এই টাইপের প্রশ্নগুলো অনুস্বার এগুলো থেকে প্রশ্ন আসে আজকাল। আচ্ছা, এই যে যেটার কথা বলছিলাম, যেখান থেকে আসলে ডিরেক্ট প্রশ্ন আসছিল সেটা হচ্ছে এইটা, ব্যাং নাকি ব্যাং, মানে উচ্চারণটা কি করলাম কিন্তু অনুস্বার নাকি হচ্ছে আমাদের উমো। দেখেন এখানে ব্যাং কি বলছে, বিশ্বাস করো মা বৃষ্টি হচ্ছে দেখে সবার রিকোয়েস্টে বিয়েটা করে ফেলেছি। এখন মা কি বলছে, ওই মেয়েকে আমি কিছুতেই ঘরে তুলবো না। আপনি কি কনটেক্সটটা বুঝতে পারছেন এখানের, মানে হয় না যে বৃষ্টি হচ্ছে না দেখে আমরা ব্যাঙের বিয়ে দিয়ে দিই, তো এই ছেলে বিয়ে করে ছেলে ব্যাংকটা বিয়ে করে নিয়ে চলে এসেছে, এবং সবার মানে রিকোয়েস্টে বিয়ে করেছে, একদম বিয়েতে রাজি ছিল না। তো পরে আসলে বউয়ের একটা ঝামেলা আর কি। যাই হোক, এটা একটা ফানি পাশে মিম টাইপের রেখেছি, যাতে করে আমাদের বোর, আমরা যে বোর হচ্ছি সেটা একটু কমে আর কি। তো এখন আমরা ব্যাঙের দুই ধরনের যে বানান সেটা থেকে একটু জানবো, যে আসলে আমাদের সত্যিকারের ব্যাংকে মানে সত্যিকারের ব্যাঙের বানান কোনটা। সেটা হচ্ছে শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে গাং, ঠং, পালং, রং, রাং, সং, ব্যাং, এগুলো কি হবে, তাহলে অনুস্বার দিয়েই হবে। শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে আমরা অনুস্বার ব্যবহার করি। তো ব্যাঙের যে শুদ্ধ বানান, প্রমিত বাংলা বানান, সেটা হচ্ছে অনুস্বার দিয়েই। কিন্তু যদি এই অনুস্বারের সঙ্গে কোনো আর যুক্ত হয় বা মানে কোনো স্বর যুক্ত হয়, সেক্ষেত্রে সেটা উম হয়ে যাবে। যেমন আপনি বাঙালি যখন লেখেন, বাং যদি থাকতো বা তখন আমরা কি লিখতাম, বা বাঙালি যখন হয়ে গেল বাঙালি বাঙালি, তখন আটা যুক্ত হলো না অনুস্বারের সাথে, তখন সেটা কি হয়ে যাবে, উ হয়ে যাবে। ভাঙা, ভাঙা, তো যুক্ত হয়েছে, উ হয়ে গেছে। রঙিন, রঙের, ব্যাঙের, যদি ব্যাঙের লিখি আমরা, ব্যাঙের বিয়ে, ব্যাঙের, তখন কিন্তু আমি আর অনুস্বার রাখতে পারবো না, তারপর অন্তস্থীয় একার লিখবো না, তখন আমি ও দিয়ে লিখবো, ও তারপর একার, ব্যাঙের। হ্যাঁ, তো ব্যাং আর ব্যাং এই দুইটার যে বানানের যে ডিফারেন্স, এটা কিন্তু আমাদের এটা 47তম বিসিএস এর সম্ভবত প্রশ্নটা ছিল। তো এই প্রশ্নটা এসে গেছে। তো আমরা বুঝতে পারছি অনুস্বার বা উ এই রিলেটেড যে একটা কনফিউশন, এটা আমাদের বিসিএস এর প্রশ্ন যারা করেন তারাও ধরতে পেরেছেন। হ্যাঁ, ছোট থেকে তো আমরা এই বানানটাই শিখেছি, এবং এটাই আমাদের মনে হয় এখনো দেখতে মনে হচ্ছে কিন্তু চোখের দেখাতে, যে ব্যাং উ দিয়ে সুন্দর লাগছে, কি একটা অনুস্বার দিয়ে কেমন দেখাচ্ছে জানি না, ব্যাঙের মতোই দেখাচ্ছে। তো কিন্তু শুদ্ধ যেটা ধরে প্রমিত বাংলা, যেটা শুদ্ধ ধরা হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক, সেটা হচ্ছে অনুস্বার দিয়ে। আচ্ছা, দারিদ্রতা নাকি দারিদ্র নাকি দরিদ্রতা, এইটা নিয়ে একটা বিশাল আমাদের ঝগড়াঝাটি ঝামেলা, মানে সারাক্ষণ লিখতে গেলেই একটা ঝামেলার মধ্যে আমরা মনে হয় পড়ে যাই, যে কি যে লিখবো, সবগুলোতেই মনে হয় ভুল এবং সবগুলোই মনে হয় শুদ্ধ। তো চলুন আমরা দেখি আসলে ব্যাপারটা কি। এটা বিশেষণজাত শব্দকে যখন আমরা বিশেষ্য করি,
তখন কি হয়, দুইটা জিনিস করতে পারি আমরা। তা বা জ ফলার যে কোনো একটা প্রত্যয় যোগ করে সেটা করতে পারি। মানে কি, বিশেষণ থেকে বিশেষ্যে নিব, সেক্ষেত্রে আমরা তা বা জ ফলা। হ্যাঁ, এটা আসলে মনে থাকে না, এবং এটার জন্যই আমরা হচ্ছে স্লাইডটা রেখেছি, এবং চেষ্টা করব মনে রাখার জন্য কি করা যায় দেখা যাক। বিশেষণ থেকে আমরা বিশেষে নিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, দুইটা জিনিস করতে পারি। মানে দরিদ্র থেকে আমরা দারিদ্রতে যাচ্ছি, বা মানে বিশেষে যাচ্ছি, তখন আমরা কি করতে পারি, দুইটা জিনিস করতে পারি। আপনারা এটাই মাথায় রাখবেন, দুইটা জিনিস হতে পারে, তা হতে পারে বা জফল আসতে পারে। এইটাই প্রথম আপনারা মাথায় সেট করেন যে বিশেষ্য করতে গেলে আমরা দুইটা জিনিসই করতে পারি, হয় তা যোগ করতে পারি বা হচ্ছে জফলা যোগ করতে পারি। এটা হবে আমাদের প্রথম মনে রাখার জিনিস, তা বা জফলা। এখন তা বা জফলা দুইটাই যদি একসাথে এভাবে ব্যবহার করতে পারি, তাহলে দুইটা তো থাকার কোনো প্রয়োজনীয়তা ছিল না। তো আমরা এখন এটা মাথায় আনবো, আচ্ছা দুইটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো পার্থক্য থাকবে। পার্থক্যটা কি, তাটা আমরা জানি, যে কোনো একটা জানবেন, দুইটা জানতে জানতে গেলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। যেটা আপনার জানতে ইচ্ছা করে আগে সেটাই আপনি মনে রাখবেন। যেমন তা, তা প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাবে না। আদিস্বর কোনটা, এই যে আমরা জানি যে দরিদ্র, তাই না, এইটুকু আমার আগের স্বর। হ্যাঁ, তো এই স্বরের পরে আমি জাস্ট তা যোগ করে দিয়েছি। আমার আগের যে স্বরটা বা আগের যে শব্দটা, সেই শব্দের আদিস্বর কোনটা, দ না, প্রথম স্বরটা তো দই। তো এর কোনো চেঞ্জ আমি করিনি, তার মানে তা প্রত্যয় যুক্ত করলে কি হবে, আদি স্বরের বৃদ্ধি পাবে না, শুধু দরিদ্রের সাথে তা যুক্ত হয়ে গেছে, ঝামেলা শেষ। এইটা হচ্ছে তা দিয়ে যুক্ত করে। তো আপনার এটাও একটা শুদ্ধ। আর একটা হচ্ছে যেটা আমরা সবসময় ব্যবহার করি, সেটা মানে দরিদ্রর ক্ষেত্রে, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে জফলা যদি আপনি যুক্ত করেন, মানে আপনি একটা ঝামেলার জিনিস যুক্ত করছেন। ফলা তো এমনি তো একটা ঝামেলা, মানে এক্সট্রা ঝামেলা না, মানে সে তো পুরোপুরি পূর্ণ রূপ না, কিন্তু সে অনেক ঝামেলা করতেছে। দেখেন, এই জফলা যখন আপনি যুক্ত করছেন, তখন কি হবে, আদিস্বরে বৃদ্ধি পেয়ে যাবে। তো দরিদ্র ছিল, জফলাটা আসলো, সে এসে একটা ঝামেলা পাকাই দিল। মনে করেন বাড়িতে একটা নতুন বউ বিয়ে করে নিয়ে এসেছে, এবং সে আসার সাথে সাথে ফ্যামিলিতে একটা গ্যাঞ্জাম পাকাই দিছে। হ্যাঁ, তো সেরকমই হচ্ছে, সে গ্যাঞ্জামটা কি করলো, আদি যে স্বর আছে তার সাথে একটা আকার যোগ করে দিল, যে না তুমি অনেক এরকম থাকছো, তোমার এরকম যে চলছে, আমি আসার পরে এরকম আর চলবে না, তোমার নিজের হুলিয়া চেঞ্জ করতে হবে। তো হুলিয়া চেঞ্জ করে সে কি করলো, আকার যুক্ত করে দিল। ফলা এই ঝামেলাটাই করেছে। তো আপনি মনে রাখতে পারেন, ফলা টলা একটা ঝামেলার জিনিস, এমনিতেও তো একটু সাপের মতো কেমন একটু মানে একটা কমলিকা কমলিকা ভাইব দেয়, ঠিক আছে। তো সে যখন আসছে, সে একটা ঝামেলাই করবে। সে কি ঝামেলাটা করবে, সে আগের যে আদিস্বর, যাকে আমরা অনেক মানে মানতাম, আদিস্বর যেহেতু সে মানে একদম বাড়ির সবচেয়ে পুরানো যে ব্যক্তিটা, মানে বয়স্ক যে ব্যক্তিটা, তার সাথে একটা গ্যাঞ্জাম পাকাই দিল। সে কি করলো, তাকে বললো যে তুমি যেরকম ছিলা এরকম এখন আর থাকতে পারবে না, এখন কাজ করে খাইতে হবে, আকার যুক্ত করো, এটা নিয়ে তুমি এখন কাজ করা শুরু করো, এরকম। হ্যাঁ, এভাবে তাহলে দুইটা জিনিস আমরা শিখলাম। দুইটা জিনিস হচ্ছে এরকম, দুইটা আমরা বিশেষ্য করতে গেলে দুইটা জিনিস জানবো, তা আর জফলা। তা আর জফলা এটা মাথায় রাখেন, দুইভাবে আমরা বিশেষ্য করতে পারি। তা করলে কি হয়, তা একদম সহজ সরল একটা জিনিস, মানে আম, ও কোনো ঝামেলার মধ্যে নাই, সে শুধু পাশে গিয়ে বসবে, ভাই আমি কোনো ঝামেলার মধ্যে নাই, আমি আসছি, আমি এসে থেকে চলে যাব, আমি কোনো ঝামেলা করবো না, দরিদ্র তা। কিন্তু যখন জফল আসবে, দেখতে একটু সাপের মতো কমলিকা ভাইব দিচ্ছে, সে তো আসলোই, সে আবার কি করবে, আদিস্বর যে মানে ঘরের সবচেয়ে যে বয়স্ক ব্যক্তি, তার সাথে গ্যাঞ্জাম পাকাই দিচ্ছে। গ্যাঞ্জাম পাকাই বলছে, এরকম শুয়ে বসে খাইলে আর হবে না, তুমি কাজ করো, এই নাও লাঠি নাও, সরে আকার যুক্ত হয়ে গেল, লাঠি নিয়ে কাজ করা শুরু করো। তো দারিদ্র, তখন জিনিসটা হয়ে যাবে দারিদ্র। যেভাবে যে মনে রাখে ভাই, এগুলো মানে মনে রাখার জন্য আপনি প্র্যাকটিস করবেন, আর এই জিনিসগুলো মনে করবেন, বা নিজের মতো নিজে ফর্মুলা বের করে নেবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা ছিল আমাদের বিশেষণ থেকে বিশেষ্যে যাওয়ার জন্য একটা নিয়ম। আচ্ছা, বিশেষণজাত যখন শব্দের কথা আমরা বলছি, সে তখন কি হয় একটু দেখেন তো। বিশেষণজাত শব্দের শেষে দীর্ঘিকার থাকলে এবং তারপরে যদি তয়ব, তা, নি, দিক মানে মূর্ধন্য দি নি, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা, তত্ত্ব, এগুলো থাকে, সেক্ষেত্রে কি হবে, দীর্ঘিকার হবে। এটা কিন্তু আপনি আমি পড়ে ফেলেছি একটু আগে। দেখেন, নিয়ম আলাদা করে দিলেও আমরা অন্য নিয়মের মাঝেও কিন্তু অনেক কিছু পেয়ে যাই। এই যে বিদ্যা যে জিনিসটা, এটা দিয়ে আমরা পড়েছি না, ওই যে প্রাণীবিদ্যা। তো দেখেন, সে কথাটা এখানে চলে এসেছে, বিশ্বনজাত শব্দের শেষে ইকার থাকলে এবং তারপরে যদি তয়ব, তা, নি, সভা, পরিষদ, জগৎ, বিদ্যা এগুলো যদি যুক্ত হয়, তখন কিন্তু আর ওই দ্বিকারটা থাকে না। তার মানে ওই দ্বিকার দিয়ে সে অনেক রাশভারী হয়ে বসে রয়েছে, সাথে যখন আরেক
আরেকজন আসলো, তখন তো তার ওয়েটটা একটু কমাতে হবে, তাই না? যে না, আমার পাশে একজন আসছে, আমি একটু কথা বলি। তো তার সাথে কথা বলতে গেলে তো আপনি দিকার দিয়ে আটকায় রাখলে হবে? আপনি রশিকার দিবেন, আপনার ওই পাশটা খালি হয়ে যাবে, তারপর আপনি কথা বলবেন। মানে এগুলো আসলে মানে এক একজনের মাইন্ড সেট আপ যেভাবে যে মনে রাখে। আমি এভাবে মনে রাখি যে দিকার দিলে মনে হয় কি ওই পাশে আর কেউ আসতে পারবে না, একদম আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। মানে দেখেন, যেমন এই যে দাইতে দিকা দিয়ে এই জায়গাটা মনে হয় যেন আটকাই দিলাম, এখন পাশে আর কেউ আসতে পারবে না, এরকম একটা অবস্থা। তো আমি যখন তয় যোগ করব, তখন তো একজন আসলো আমার পাশে, তার সাথে আমার একটু কথা বলতে হবে না? পাশে একজন বসলে আমরা সচরাচর একটু কথা বলি না, ভদ্রতার খাতিরে? তো তখন আর ওই দিকাটা না থেকে আমি রসিকাটা দিয়ে দিলাম, যাতে এই সাইডটা খালি হয়। এবার আমি কথা বলে শুরু করলাম, জি আপনি, আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, সামথিং লাইক দ্যাট। তো এভাবে আপনি জিনিসটা মনে রাখার চেষ্টা করতে পারেন, যার যেভাবে মনে থাকে। এটা একটা বাংলা একাডেমির নিয়ম, এবং এই নিয়মটা আপনি কিভাবে আত্মস্থ করবেন এটা পুরোপুরি আপনার উপর। হ্যাঁ, তো দেখি আমরা দায়ী, দিকার আছে, সেটা হয়ে যাবে। দায়িত্ব যখন হবে, তয় ব যখন যুক্ত হবে, তখন ইকারের আমাদের অন্তস্থীয় রূপে রসিকার হয়ে যাবে। হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী, এটা তো খুব আমরা লিখি, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এটা কিন্তু ভুল হয় অনেক সময় আমাদের, তাই না? তো তা যুক্ত হয়েছে, আমি আর নিজেকে আটকিয়ে রাখলাম না, ওই দিক থেকে আমাদের দিকটা সরিয়ে রসিকার করে দিয়ে তা যুক্ত করলাম। প্রার্থী, প্রার্থিতা, তা যুক্ত যখন হচ্ছে রসিকার হয়ে যাচ্ছে। সহযোগী, সহযোগিতা, তখন রসিকার হয়ে যাচ্ছে। প্রাণীবিদ্যা, প্রাণীতত্ত্ব, প্রাণী জগৎ, প্রাণী সম্পদ, এগুলো তো আমরা পড়লামই। তো আমরা মোটামুটি এটা সম্পর্কে আমরা জানি যে প্রাণী দিকার থাকলেও যখন এটার সাথে অন্য কিছু শেষে যুক্ত হচ্ছে, তা বা জগৎ, বিদ্যা, তত্ত্ব, তখন কি হয়ে যাচ্ছে? প্রাণীটা রসিকার হয়ে যাচ্ছে। এইটা খুবই আসে। আচ্ছা, এরপরে যাই। 19 নাকি দ্বিগুকার দিয়ে 19? 19 নাকি 19, এটা কিভাবে হবে? এই বানানগুলো নিয়ে একটা ইয়ে আছে অবশ্য, এটা অনেকে অনেকভাবে পড়তে চায়, তবে বাংলা একাডেমি যেটা বলে দিয়েছে সেটা আমরা সহজ করে পড়ি। আমাদের এত ঝামেলার দরকার নেই যে আমরা আগে কি পড়েছি, এখনো বর্ণমালাতে ওগুলোকে কি বলে, বর্ণ পরিচয় এখনো এভাবে আছে, সেটা পরের ব্যাপার। আমরা এখন বড় হয়ে গেছি, এখন আমাদেরকে শুধু আমরা ফলো করতে জানবো, বা বানানের বাইবেল হিসেবে আমরা শুধুই জানবো বাংলা একাডেমি। তো বাংলা একাডেমি যেটা বলে সেটাই শুনে রাখি। সেটা হচ্ছে গণনাবাচক বা পরিমাণবাচক শব্দগুলো হ্রস্ব দিয়ে আমরা লিখবো। হ্যাঁ, গণনাবাচক বা পরিমাণবাচক। হ্যাঁ, আপনারা তো পদ প্রকরণ পড়েছেন, বা কোনটা গণনাবাচক শব্দ কোনটা ক্রমবাচক শব্দ আপনারা মোটামুটি হয়তো সবাই জানেন। তো গণনা মানে কি 1 2 3 4 5 6, পরিমাণও সেম, 1 2 3 4 5 6 কেজি বা সামথিং এরকম। হ্যাঁ, ওটা না যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ঊনবিংশ, এগুলা না। এগুলা হচ্ছে ক্রমবাচক, মানে একটু ভারী একটা ব্যাপার আছে তাদের। ক্রমবাচক, ক্রম শব্দটা শুনতে একটু ভারী ভারী লাগছে, জিনিসগুলো ভারী, যে একটা পর্যায় বুঝাচ্ছে, একটা ক্রম বুঝাচ্ছে। সে কোন ক্রমে আছে, ক্রম মানে হচ্ছে কোন সিকোয়েন্সে আছে, সে ফার্স্টে আছে, সেকেন্ডে আছে, থার্ডে আছে, কোন পর্যায়ে আছে সে, সেটা হচ্ছে ক্রমবাচক শব্দ। তো আমরা যখন গণনা বা পরিমাপ করব, পরিমাণ বাচক যে শব্দগুলো ব্যবহার করব, তখন আমরা রস্য দিব। সহজ জিনিসকে আমরা সহজভাবে পড়বো। আর যেগুলো ক্রম, সেগুলো তো একটু বুঝাই যাচ্ছে, ক্রম ভারী একটা ব্যাপার, সে কোন পর্যায়ে আছে সেটা বোঝার জন্য। তো সেক্ষেত্রে আমরা দ্বিগুকার ইউজ করব। তো কি হবে 19, তাহলে কি হবে? রস্যকার দিয়ে হবে। 19, 29, 39, 19, দুইবার 19 লিখে ফেলেছি, এটা চেঞ্জ করে একটা শব্দ দিয়ে দেবো। হ্যাঁ, আবার যখন ঊনবিংশ, ঊনত্রিংশ এগুলো হবে, সেক্ষেত্রে আমরা কি দিব? তখন আমরা দ্বিগুকার দিব, কারণ এটা ক্রমবাচক শব্দ। আমরা নিশ্চয়ই ক্রমবাচক শব্দ কি বুঝতে পেরেছি, তাই না? তো চলেন, অনেকক্ষণ ধরে আমরা হচ্ছে অনেক কঠিন কঠিন জিনিস পড়ছি, আজকে এখন আমরা একটা রিডল সলভ করি। একটা দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগীকে যদি আপনি দৌড়ে অতিক্রম করেন, তাহলে এখন আপনি কততম স্থানে আছেন? বলেন তো। আপনারা সজাগ থেকে বানান ক্লাস করছেন, মানে সেশনটা করছেন কিনা সেটা জানার জন্য জাস্ট রিডালটা দেওয়া। এবং দ্বিতীয়র একটা ব্যাপার আছে দেখে আমি এখানে এটা রেখেছি। আবার বলি, একটা দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগীকে যদি আপনি দৌড়ে অতিক্রম করেন, তাহলে আপনি এখন কততম স্থানে আছেন? হ্যাঁ, আচ্ছা, এই যে ফার্স্ট হবে না। আচ্ছা, এখন এটা নিয়ে একটু মারামারি করা উচিত না? সেকেন্ড যারা লিখছেন তাদের লজিক কি? প্রথম যারা লিখেছেন তাদেরকে আপনারা এটা একটু বোঝানো আপনাদের দায়িত্ব না? সেকেন্ডে যে ছিল, সেকেন্ডে থাকা প্রতিযোগীকে কিন্তু আপনি অতিক্রম করেছেন, তাহলে আপনি তার জায়গাটা নিয়ে নিলেন না? হ্যাঁ, এখানে কিন্তু বলেছে যে সেকেন্ডে থাকা ব্যক্তিকে আপনি অতিক্রম করেছেন, তাহলে আপনি থার্ডে হয়তো বা ছিলেন, ফোর্থে থাকতে পারেন, সেখান থেকে লাফ দিয়ে দৌড়ে আসছেন। দৌড়িয়ে এসে আপনি সেকেন্ডে থাকা ব্যক্তির জায়গাটা নিয়ে নিলেন, সেই সেকেন্ডের ব্যক্তি থার্ডে চলে গেল মনে করেন, তাহলে সেকেন্ডের জায়গাটা কে আসলো? আপনি আসলেন না? হ্যাঁ, প্রথম জনকে যদি অতিক্রম করার কথা বলতো তাহলে প্রথম হতো। হ্যাঁ, এটা আসলে ওই ক্রমর সাথে মিলানোর জন্য আমি ইন্টারেস্টিং আর কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম একটা রিডেল সলভ করি। আর এগুলো তো আসলে মানসিক দক্ষতার প্রশ্ন। তো দৌড়িয়ে দৌড়িয়ে সেকেন্ড পর্যায়ে লোকটি চলে এসেছে। যাই হোক, ভালো হয়েছে, লোকটা সেকেন্ড হতে তো পারবে। হুসাইন বোল্ট। আচ্ছা, ঠিক আছে। তো আমরা 19 আর 19 জানলাম, সাথে একটা রিডেল সলভ করলাম যেটা মানসিক দক্ষতার প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে।
এখন দেখি আমরা কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে এই দরিদ্রতা এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, তো আপনারা যখন এটা নিয়ে কনফিউজড হবেন, টেনশন না করে এই মিমটার কথা মনে করবেন। এটা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে, মেগারিভু। বাংলা ক্লাসে হিন্দি বা অন্য কোনো শব্দ ব্যবহার করতে চাচ্ছি না, বাট এটা একটা ফান, এটা একটা মিম, আপনারা সবাই এটা মোটামুটি চিনেন। তো এই জন্য আর কি এটা পাশে রাখা, একটু লাইট করার জন্য মাইন্ডটাকে, হ্যাঁ। আচ্ছা, তো কি হবে, কোন বানানটি শুদ্ধ? দারিদ্রতা ৪৯, দারিদ্র কোনটি নয়। কে ক বলতেছে? যারা যারা ক বলতেছে এখন দিব একটা মাইর। এতক্ষণ ধরে এই কাহিনী বললাম আমি, তাকে আমি বললাম না যে তা অনেক নিরীহ? দরিদ্র শব্দটার সাথে না তা যুক্ত হয়েছে, তো নিরীহ মানুষকে আপনারা কেন আসামি করছেন? এটা তো খুবই খারাপ ব্যাপার, মানে বেচারা তা একদমই নিরীহ একজন ব্যক্তি, মানে ঘরের বড় বউর মতো আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে, কিছুই করে না বেচারি, খাটতে থাকে তারপরে দোষ হয়ে যায় তার উপর। তো যাই হোক, তা হচ্ছে ঘরের বড় বউয়ের মতো, তার কোনো দোষ নাই। কিন্তু এখানে দেখাচ্ছে যে একটা লাঠি যুক্ত করা হয়েছে ঘরের, আহ বুজুর্গ যে আছে তার সাথে একটা লাঠি যোগ করা হয়েছে, এটা তো তার দোষ হইতে পারে না, এটা তাহলে ভুল একটা শব্দ হওয়া উচিত। ৪৯, এটা নিয়ে কারো কনফিউশন নেই দেখলাম, সবাই এটা বুঝতে পেরেছে। দারিদ্র, এইটা কি কেউ বলেছে? গ যদি কেউ বলে থাকে তাকে একটা মাইর। এই একজন গ বলেছে, মাইর। কেন হবে দারিদ্র? বললাম না যে দারিদ্র বানানোর ক্ষেত্রে দরিদ্র থেকে দারিদ্র আসবে, তো সেক্ষেত্রে একটা জফলা আসবে প্রথমে। প্রথম নিয়ম কি? তা বা জফলা। জফলা এখানে নাই, তাহলে এটা কি হবে? উত্তর কি? কোনোটিই নয়। হুম? ওরে বাবা, প্রেমার মতো নিরীহ, প্রেমার মতো নিরীহ। আচ্ছা সবাই, আপনি এই প্রেমা যেহেতু নামটা আসছে, আপনাদেরকে আমি বলেছিলাম যে প্রেমাঞ্জলি, এটা যদি আপনি নাম হিসেবে না ধরেন তাহলে অবশ্যই রসিকার আপনি দিবেন। কিন্তু প্রেমাঞ্জলি যদি ওর নামই হয় এবং ও যদি এটা দিক আর দিক ব্যবহার করে, সেটা নিয়ে কি আপনি বলবেন আপনার ও তোমার নামের বানান ভুল? এটা কি আপনারা এখন থেকে অ্যাড করবেন কারোর সাথে? অনেকেই কিন্তু এই জিনিসটা করে, বানান কারো বানান নামের বানান দেখলেই বলে এই তোমার নামের বানানটা তো ভুল। নামের বানানে কখনো ভুল থাকবে না। নামের বানান সে তার বাবা মা বা সে যেভাবে যেটা লিখে লিখে অভ্যস্ত, এটাই তার নামের বানান, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো ওয়েন আই আস্ক মাই ফ্রেন্ড টু গিভ মাই মানি ব্যাক, মেগারি ভু। তো এভাবে আর কি, মানে একটু ফান করার চেষ্টা করেছি, মানে বানানটা আসলে অনেক অনেক বেশি বোরিং একটা টপিক, কিন্তু ইম্পর্টেন্ট টপিক, তো যতভাবে আমরা মনে রেখে ফান করে পড়তে পারি আমরা চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাই একটু নত্যবিধি পড়ি, নত্যবিধান সত্যবিধান, এটা হচ্ছে আহ বানানের মধ্যে আমরা একটু করে পড়বো, বাট এটা আলাদা একটা টপিক আসলে, এটা আপনারা যদি চান তাহলে এটা পরেও আলাদা করে পড়া যাবে, কারণ এখানে আমি পুরোটা সত্যবিধানকেও রাখি নাই। বানানের মধ্যে যতটুকু দরকার ছিল, মানে যতটুকু আমাদের সচরাচর লাগে সেটাই রেখেছি, কারণ নাহলে আরো অনেক টপিক চলে আসবে। নামের বানান, হ্যাঁ এটা তো মানে এটা যে কি একটা ভয়ঙ্কর হয়রানি, মানে পাসপোর্ট অফিসের ব্যাপারটা কি, মানে আপনার ছোটখাটো ভুলকেও এমন ভাবে ধরে ঝামেলায় ফেলাই দেয়, এগুলো আসলে কি, কিছু বলার নেই। এটা নিয়ে একটা রিপোর্টও হয়েছিল, দেখছিলাম, বিশাল একটা ব্যাপার স্যাপার ঘটে গেছিল, কিন্তু কি হবে, এগুলোর কোনো চেঞ্জ আছে? যাই হোক, আমরা এখন নত্যবিধান সত্যবিধানের নত্যবিধান নিয়ে একটু দেখি কি এখানে বলেছে। রি, র আর মূর্ধন্য ষ এর পরে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, জ, হ অথবা অনুস্বার থাকলে তার পরবর্তী দন্তন্য কি হয়ে যায়? মূর্ধন্য হয়ে যায়। এটা নত্যবিধান। এখানে এই নত্যবিধান আসলে কোন শব্দগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি বলেন তো? নত্যবিধান কি আমরা দেশি শব্দগুলোর ক্ষেত্রে ব্যবহার করি নাকি হচ্ছে সংস্কৃত শব্দগুলোর ক্ষেত্রে ব্যবহার করি? এটা জানেন কিনা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমাদের যে নর্মাল, আমাদের যে ভাষার শব্দগুলো বা বাংলা ভাষায় ব্যবহৃত নর্মাল শব্দগুলো, মানে সংস্কৃত শব্দগুলো না, সেগুলোতে কি আমরা আসলে মূর্ধন্য বা নত্যবৃদ্ধি ব্যবহার করি? আমরা সংস্কৃতের ক্ষেত্রে ব্যবহার করি, হ্যাঁ। কারণ সংস্কৃতের অনেক শব্দ আমাদের ভাষায় ডিরেক্ট এসেছে এবং সেটা আছে, থাকবে। তো তাদের ক্ষেত্রে আমরা এই নত্য সত্য বিধিগুলোকে ফলো করি। আবার সমাসবদ্ধ পদের ক্ষেত্রে কিন্তু আমরা আবার এটা ফলো করি না, নত্য বিধানে বেশ কিছু ব্যাপার আছে, তো ওগুলো আমরা তখন আবার ফলো করি না। এরকম কিছু কিছু জিনিস আছে। তো যাই হোক, আমরা এখন দেখি এখানে কি লেখা আছে। এখানে দেখছি আমরা যেটা বললাম, রি, র, স এর পরে স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, জ, হ অথবা অনুস্বার থাকলে পরবর্তী যে দন্তন্য ছিল সে মূর্ধন্য হয়ে যাবে। হ্যাঁ, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেনু বেনা কুঙ্কন কণিকা, এটা এটা আসলে বাচ্চাকালে মুখস্থ থাকলে ভালো, আর যদি না থাকে এখন মুখস্থ করে ফেলবেন, কারণ এটা লাগবেই, মানে কোনো নিয়মের অধীনে না, তারা স্বভাবতই মূর্ধন্য ন। আচ্ছা যাই হোক, এক টপিক থেকে এক টপিকে দৌড় দিছি। আমরা এটা পড়ি কেমন, রি, র, স এর পরে কি কি করতে হবে দেখি। দেখেন, কৃপন, কৃপন, এখানে কি র আছে না, আমাদের কৃপন, মানে রি আছে না, কৃপন, তো এখানে নটা কি হবে আমাদের? দেখেন, রি আছে, এরপরে প আছে, মানে প বর্গ আছে, তাহলে এরপরে নটা আমাদের কি হবে? মূর্ধন্য হবে। হরিণ,
আমাদের যে র আছে, তারপরে আমাদের স্বরবর্ণ ইকার আছে, তাহলে নটা কি হবে? মূর্ধন্য। অর্পণ, লক্ষণ, নির্বাণ, দর্পণ, গ্রহণ। গ্রহণটা মনে রাখবেন, গ্রহণটা খুব বেশি আমরা ব্যবহার করি, কিন্তু আসলে মূর্ধন্য কয়জন ব্যবহার করি এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো এই জিনিসটা খেয়াল করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আসলো যেহেতু আমার মনে পড়লো, আপনারা কি জানেন যে বাচ্চারা যখন প্রথম কথা বলা শিখে তখন কোন বর্গের শব্দ, মানে কোন বর্গের শব্দের উচ্চারণ প্রথম করে? হ্যাঁ, প বর্গ, রাইট। প বর্গ, প, ফ, ব, ভ, ম। তো মা দিয়ে এটা মনে রাখবেন যে মা তো প্রথমে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে। তো প বর্গ তারা ব্যবহার করে প্রথমে। এটা একটা প্রশ্ন আসছিল, কোথায় আসছিল ভুলে গেছি, কিন্তু এই প্রশ্নটা আসছিল। তো ক বর্গ, প বর্গ, জ, হ অথবা অনুস্বার থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়। এখানে আরো কিছু কথা আছে, এখানে দেখেন। এটা আহ নতশত বিধানে পড়ানোর কথা। তো এটা এখন দেখেন কিছুটা আমরা দেখি। ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য যুক্ত হয়। তো ঘন্টা, ট, ট বর্গীয়, তার আগে যে নটা হবে এটা কিন্তু আমরা লেখার সময় অতটা হয়তো খেয়াল করি না, বাট যখন আপনার প্রশ্ন দিবে তখন কিন্তু একদম ওই মূর্ধন্য নাকি দন্তন্য একদম বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন এটাতে ট বর্গীয় যেহেতু, তার আগে সবসময় যেই নটা থাকবে সেটা কি হবে? মূর্ধন্য হবে। লণ্ঠন বা কাণ্ড, এগুলোতে সব মূর্ধন্য। রি র স্বরের কথা আমরা পড়ে ফেলেছি। রি র স্বরের পর মূর্ধন্য হয়, বা রি র স্বরের পর স্বরধ্বনি, এই যে আমরা বলে মূর্ধন্য স অন্তস্থীয় ব, হ, অনুস্বার, এগুলো ক বর্গ, প বর্গ থাকলে মূর্ধন্য ন হয়। আর কতগুলোতে স্বভাবতই ন হয়, মানে মূর্ধন্য হয়। এই যে আমাদের যে একটা কবিতার মতো বা ছড়ার মতো আমরা শিখি, এটা কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে কষ্ট করে হলেও। বাচ্চাকালে যাদের মুখস্থ ছিল তাদের ভালো, আমার আবার অর্ধেকের মুখস্থ থাকে, আবার অর্ধেক গিয়ে আমি এলোমেলো করে ফেলি। তো যাদের মুখস্থ ছিল খুবই আরাম, তাদের জন্য শব্দ বিধান অনেক সহজ হয়ে গেছে, কারণ এই স্বভাবতই ন, যেটা অন্য কোনো নিয়ম মানে না, এটা থেকে প্রশ্ন বেশি আসে। যে কারা যে শব্দগুলো আসলে স্বভাবতই ন, অন্য কোনো নিয়মের অধীনে না, এই থেকে প্রশ্ন বেশি আসে। তো এই চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, এটা আপনারা মুখস্থ করার বা শিখার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা। তো নত্যবিধি থেকেও একটু দেখে ফেললাম আমরা বানানে সাধারণত কি সমস্যাগুলো হয়। তারপরে একটা বিদেশি শব্দ নিয়ে একটু আলোচনা করি, চলেন। একটু সংস্কৃত থেকে লাভ দিয়ে বিদেশি হয়ে গেলাম। তো সেটা হচ্ছে বিদেশি শব্দে স, মানে মূর্ধন্য স বা মূর্ধন্য ন বসে না, কিন্তু এখানে দেখেন রাইসা ভ্যারাইটিস স্টোর, স্টোর বানানটা দেখেন মূর্ধন্য স দিচ্ছে। এবং এটা ইনভেরিয়েবলি আপনি সব দোকানে দেখবেন, মানে ম্যাক্সিমাম দোকানে দেখবেন, মানে তারা কি জানি ভাবে যে এর কঠিন একটা শব্দ লিখতে গেলে বা একটু যুক্ত বর্ণ কিছু লিখতে গেলে মূর্ধন্য স ঢুকাই দিই, তাহলে মনে হয় জিনিসটা শুদ্ধ দেখাবে। বাট ব্যাপারগুলো কিন্তু এরকম না। সবচেয়ে বড় কথা, স্টোর, স্টোর শব্দটাই হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দে আপনি কখনোই এরকম গুরু গম্ভীর কোনো কিছু ঢুকাবেন না। বিদেশি জিনিসগুলো একটু লাইট ওয়েট হবে, তাই না? সংস্কৃত জিনিসগুলোতে হবে কঠিন কঠিন জিনিসগুলো, মূর্ধন্য স, মূর্ধন্য ন, এগুলো হবে, ঠিক না? তো এখন আমরা দেখি জিনিস আমরা কি পড়তে চাচ্ছি। আমরা পড়তে চাচ্ছি ইংরেজি ও ইংরেজি মাধ্যমে আগত বিদেশি এস ধ্বনির জন্য তন্তস্ব এবং SH, SION, SSION, TION প্রভৃতি বর্ণগুচ্ছ বা ধ্বনির জন্য তালব্য ব্যবহৃত হয়। দন্তস্বর, সরি, যখন এস থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা উচ্চারণ কিন্তু আমরা দন্তস্বর মতোই করি, যেমন বাস, বাস দন্তস্বর উচ্চারণই হচ্ছে। আমি কি বাস উচ্চারণ করছি? তা তো না, বাস। তো আপনি এটা এমনিতেই উচ্চারণ করলে আপনার মাথায় আসবে যে আচ্ছা না, এটা দন্তস্বই বসবে। আপনি তো ছ দিবেন না অ্যাটলিস্ট, তাই না? বাসে তো দন্তস্বই হবে, স তো হচ্ছে না। আবার যখন আপনি বলবেন ক্যাশ, ক্যাশের পরীক্ষা দেই, সবাই বলে না ক্যাশ, তখন কি আপনি উচ্চারণ করেন ক্যাশ? অবশ্যই না, ক্যাশ উচ্চারণ করেন। তো ক্যাশ যখন উচ্চারণ করছেন আপনার অটোমেটিক চলে আসতেছে আপনি তালব্যস্বকেই ব্যবহার করছেন, তাহলে তখন কি হবে? তালব্যস্ব বসবে। স্টেশন, স্টেশন, আপনি কি স্টেশন বলতেছেন না, আপনি স্টেশন, দন্ত স্বর উচ্চারণ আপনার আসতেছে, তখন আপনি দন্ত স করে লিখবেন। মানে এটা সহজ ভাষায় বলতে গেলে আপনার উচ্চারণের সাথে মিলিয়েই জিনিসগুলো লেখা হয়েছে। হ্যাঁ, তবে কখনোই মূর্ধন্য স্বর ব্যবহার করবেন না বিদেশি শব্দে। তো এখানে যে স্টোরটা লিখলো সেটা কি ভুল। রাইসাকে বলা উচিত যে তোমার দোকানের যে নামটা লিখেছো, বা তোমার আব্বু যদি এই দোকানটা দিয়ে থাকে, তুমি বানানটা তাড়াতাড়ি ঠিক করো। আচ্ছা, এখন আমরা পড়বো দয়রস্যকার নাকি দয় দিউকার, আবার ভয়রস্যকার নাকি ভয় দিউকার। এটা একটা ঝামেলার জিনিস আমাদের জন্য, আমরা জানি অনেক জায়গায় আমাদের একটু গ্যাঞ্জাম হয়ে যায়। হ্যাঁ, তো আমরা একটু দেখি আজকে একটু সহজ করতে পারি কিনা। তো দয়রস্যকার হবে না দয় দিউকার হবে, আমরা কিভাবে জানবো? দূরত্ব যদি বোঝায়, হ্যাঁ, এমন শব্দে আমরা দিউকার ইউজ করব। দূরত্ব, দূরত্ব বানানটাই আপনি প্রথমে মনে রাখেন। দূরত্ব বানানকে রস্যকার দিয়ে আপনি কখনো লিখেছেন কিনা বা ভালো দেখায় কিনা লিখে দেখবেন, দেখবেন যে একটু ভালো লাগে না দেখতে। আপনি যখন দিউকার দিয়ে লিখবেন তখন মনে হবে যে না, বানানটা মনে হয় ঠিকঠাক আছে।
তাহলে দূরত্ব যেহেতু দ্বিগুকার আছে, দূরত্ব দূরত্ব রিলেটেড যে কোনো শব্দে দূর যখন বসবে সেটা দ্বিগুকার হবে। যেমন দূর, দূরবর্তী, দূর দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দূরবীক্ষণ, এগুলোর ক্ষেত্রে কি হবে? তাহলে দ্বিগুকার হবে। ঠিক আছে, এটা আমরা সহজে মনে রাখবো, সহজে একদম। দূরত্ব দ্বিগুকার, তাহলে কি হবে? দূরত্ব মানে দূরত্ব বুঝাচ্ছে যেটা, মানে ডিস্টেন্স বুঝাচ্ছে যেটা, সেটা বুঝালে কি হবে? দ্বিগুকার হবে। কিন্তু ব্যতিক্রম আছে কিছু। দূরবীন, দূষক, দূষণ, দূর্বা, এগুলোর ক্ষেত্রে বানানটা এরকম হবে না আপনি যেরকম চাচ্ছেন। মানে দূরবীনটা ক্ষেত্রে বেশি বোঝা যাচ্ছে যে দূরবীনটা কেন তাহলে দ্বিগুকার হলো না, কারণ দূরবীনটা বিদেশি শব্দ, এই জন্য এটা হচ্ছে ওই নিয়মটা ফলো করতে বাধ্য না। সে যেভাবে বানান আছে ওভাবে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে রস্বীকার। দূরবীন, দূরবীন আর দূরবীক্ষণ এই জিনিসটা আপনারা একসাথে লিখবেন, যখনই প্র্যাকটিস করবেন একসাথে লিখবেন, দূরবীক্ষণ দূরবীন, দূরবীক্ষণ দূরবীন। হ্যাঁ, গেল। আর দূষক, দূষণ, দূর্বা, এরা তো আসলে ওই দূরত্বের নিয়মটা ফলো করছে না, কিন্তু সেটাতে দ্বিগুকার হচ্ছে। তো এটা হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রমটা একটু আমাদের প্র্যাকটিসে রাখতে হবে, মনে রাখতে হবে। দূষক আপনাদের ভুল হবেও না। দূষক, দূষণ আপনারা কখনোই কেউ রসুকার দিয়ে লেখেননি, এটা ভুল হবে না। জাস্ট দুর্বার ক্ষেত্রে মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে আমরা এরপরে কোনটা দেখবো? ভূমি বা মাটি। আচ্ছা, ভূ ভূতেও আবার দুইটা ব্যাপার আছে। কোনটা? একটা হচ্ছে ভয় রসুকার, নাকি হচ্ছে ভয় দ্বিগুকার। তো ভূ দিয়ে আমরা আসলে কি জানি? মাটি সংক্রান্তই জানি, বা পৃথিবী, বা হ্যাঁ মাটিই জানি ভূমি দিয়ে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কি হবে? একটু দাঁড়ান। আচ্ছা, ভূমি বা মাটি সংক্রান্ত যদি হয়, দুরন্ত, দুরন্ত ক্ষেত্রে রসুকার, দুরন্ত। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার আমি দ্বিগুকার দিব না। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন ছিল এখানে? এটা হচ্ছে দুরন্ত কিন্তু আমাদের ফার্সি শব্দ, তো সেক্ষেত্রে এটা তো এই রুলস ফলো করতে বাধ্য না। ভূধর, হ্যাঁ। ও আচ্ছা, এখানে রসুকার দিছি না, দাঁড়ান একটু। এটা দিয়ে আমি কি যে এটা তো ওই হয়ে গেল। ভূধরটা দ্বিগুকার করে দেবো আমি। হ্যাঁ, এটা আমি স্লাইড দেওয়ার আগে ঠিক করে দেবো। আচ্ছা, এটা হচ্ছে ভূমি বা মাটি সংক্রান্ত হলে দ্বিগুকার হবে, তা না হলে রসুকার হবে। তাহলে কি? ভূমি, ভূগোল, ভূগোলও তো পৃথিবী রিলেটেডই বা মাটি রিলেটেডই। তো মানে মাটি মানে কি পৃথিবী হিসেবে বুঝিয়েছে আর কি, ওভাবে আর কি। এটা ভূগোলটা একটু একটু কনফিউজিংই কিন্তু। ভূগোলটা একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, ভূমিকম্প মাটি রিলেটেড, ভূতল মাটি রিলেটেড, ভূধর অবশ্যই মাটি রিলেটেড। তো এটা কি হবে? দ্বিগুকার হবে, এটা আমি ঠিক করে দিব। ভূগোলটা একটু মনে রাখার চেষ্টা করবেন, এটা আমার জন্য একটু কনফিউশন ক্রিয়েট করে ভূগোলটা। আর কিন্তু ভুবন, ত্রিভুবন, ত্রিভুজ, এইগুলোর ক্ষেত্রে যেগুলো হচ্ছে মাটির রিলেটেড না, সেই সকল ক্ষেত্রে কি হবে? সেটা হবে হচ্ছে রসুকার দিয়ে। হ্যাঁ, দুরন্ত মানে কিন্তু দূরত্ব না। দুরন্ত মানে কি আমি বুঝি না, ছেলেটা অনেক দুরন্ত, মানে কি এটাকে ইংলিশে কি বলা যায়? মানে অনেক স্পোর্টিং একটা পার্সন, যাকে আমরা বলি যে অনেক দুরন্ত, ছেলেটা অনেক বেশি দুরন্ত, অনেক বেশি লাফালাফি করছে। এত দুরন্ত কেন, এইরকম আর কি দুরন্ত। হ্যাঁ, না অনেক মানে দুরন্ত মানে ফাস্ট না, দুরন্ত। এই শব্দটাকে আমরা আসলে কিভাবে ইউজ করি? দুরন্ত আমরা যেভাবে আমি বললাম আর কি, একটা বিশেষণ তৈরি করি, কিন্তু এটাকে কি আমরা আসলে হিসেবে ইউজ করি? ফাস্ট বুঝাই দুরন্ত দিয়ে? দুরন্ত দিয়ে কিন্তু আমরা দামাল টাইপের কিছু একটা বুঝাই, বা মানে আহ, উগ্র বলা যায় কাইন্ড অফ। তো ওই টাইপের আর কি দুরন্ত শব্দটার অর্থটা। হ্যাঁ, ফাস্ট না। চঞ্চল টাইপ, রাইট, দেখছেন? ও একটা সহজ ওয়ার্ড মাথায় আসে নাই। আচ্ছা, তো আমরা এটা বুঝলাম, ভূমি সংক্রান্ত হলে ভয় দ্বিগুকার হবে, তাছাড়া ভয় রস্যকার হবে। আমরা এই যে কিন্তু দিয়ে যেগুলো লিখেছি, এইখান থেকে প্রশ্ন আসবে দেখবেন আসলে, কারণ ব্যতিক্রম থেকে প্রশ্ন দিতে বিসিএস এর পিএসসি অনেক পছন্দ করে। কিন্তু আমাদের রুলসটাও জানতে হবে, কারণ অন্যান্য পরীক্ষাগুলোতেও কিন্তু দেখবেন সহজগুলোই দিয়ে দেয়, কিন্তু আমরা ওই যে কনফিউশন করে পড়ি যে না ব্যতিক্রম মতো পড়েছি, তাহলে মানে ব্যতিক্রমটাই দিয়েছে। এই জিনিসগুলো মাথায় রাখা যাবে না, আর আমি ভূধরটা ঠিক করে দেব। আচ্ছা, আশ্বস্ত নাকি আশ্বস্ত? কি মনে হয় আপনাদের, আশ্বস্ত নাকি আশ্বস্ত? এটা তো অনেক লিখি আমরা কথায় কথায়। আমার কথায় কি তুমি আশ্বস্ত? বা তার কথা আমি একটু আশ্বস্ত হলাম না। এখন আপনার কি মনে হয়, আশ্বস্ত নাকি আশ্বস্ত? আচ্ছা, এখানে সবাই অনেক অনেক কিছু পারে। আর আপনার সবাই লিখবেন, পারা না পারা কোনো ব্যাপার না। আপনি সারা জীবন যে বানান লিখেছেন আপনি সেটা লিখে দিবেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখানে আপনাকে কে জাজ করতেছে? তো আপনার লিখবেন, লিখলেই আপনি বুঝবেন যে আচ্ছা আমি কি ভুল লিখলাম নাকি শুদ্ধ লিখলাম। আশ্বস্ত নাকি, ঝামেলা পাকাই দিছি, কিসে ঝামেলা পাকাই দিলাম? ও আচ্ছা, আশ্বস্ত নাকি আশ্বস্ততে, এখন ঝামেলা ক্লিয়ার করবো, এই জন্য তো আসছি। আচ্ছা, আশ্বস্ত নাকি আশ্বস্ত, এগুলো যখন আপনারা পড়বেন সাথে সাথে মুখে উচ্চারণ করবেন। হ্যাঁ, তাহলে উচ্চারণগুলো সুন্দর হয় অনেক সময়। ঠিক আছে, আচ্ছা। তো আমরা দেখি, অর্থবোধক শব্দ থাকলে সেটা শেষে কি হয়? শয় থ হয়। ঠিক আছে, অর্থবোধক শব্দ হলে মানে শয় থর আগের অংশটুকু যদি একটা অর্থ
তৈরি করে বা বোঝা যায় যে এটা একটা অর্থ আছে এটার, তাহলে সেটা কি হবে? শয়থ হবে। আমরা তাহলে কি করব? একটু আমরা উদাহরণ দেখবো, না হলে কিভাবে বুঝবো? উদাহরণ দেখেন, কণ্ঠস্থ। কণ্ঠস্থ, শয়থ বাদ দিয়ে দেন, কণ্ঠ একটা শব্দ না? আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ। মুখস্থ, এইটা কিন্তু খুবই আসে প্রশ্নটা, এবং আমরা নিজেরাও সারাদিন লিখি যে এটাকে মুখস্থ করতে হবে, মুখস্থ লিখে দিই, এটাকে মুখস্থ করতে হবে, এই বয়সে মুখস্থ করতে পারবো না, বুঝাই দেন বা সামথিং লাইক দ্যাট, এরকম আমরা বলি না? তো মুখস্থ, কারণ মুখ একটা ঠিকঠাক শব্দ, মানে বোঝা যায়, একটা অর্থবোধক শব্দ। ঠোঁটস্থ, 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 কায়স্থ, গৃহস্থ, মধ্যস্থ। তো এভাবে যেগুলো আছে, এগুলো সবগুলোরই আগে শব্দগুলো দেখবেন বোঝা যায়, একটা অর্থ সেন্স, মানে মেক সেন্স তারা। তো সেন্স মেক করে, যে এই জন্য হচ্ছে এটা শয়থ হবে। ঠিক আছে, তার নিজের শব্দগুলো ঠিক আছে, মানে আগে থেকে বোঝা যায়, সেজন্য তার সাথে আমি একটা কঠিন শব্দ যোগ করলেও কোনো সমস্যা নাই। তাই আমি কি দিলাম? শয়থ দিলাম, কণ্ঠস্থ। কিন্তু যখন আপনি অর্থবোধক হচ্ছে না জিনিসটা, সেটার সাথে যদি আপনি আরো কঠিন একটা দিয়ে দেন, তখন তো আরো বোঝা যাবে না, আরো কঠিন হয়ে যাবে জিনিসটা, তাই না? মানে এমনি বুঝতেছি না, তার সাথে এমন একটা জিনিস, কঠিন একটা জিনিস ঢুকাই দিলে এখন আমি আরো বুঝতেছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব? সহজ একটা জিনিস দেবো, শয়ে ত দিব, সহজ জিনিস, তাহলে যদি একটু দেখি সেন্স মেক করে কিনা। হ্যাঁ, কায় মানে দেহ। আচ্ছা, অর্থবোধক শব্দ না হলে কি হয়? শয়ে ত হয়। আমি আবার যেটা বুঝাতে চেয়েছি সেটা একবার বলি, মানে যেটাতে অর্থ মেক করতেছে, মানে আপনি অর্থ বুঝতে পারছেন, সেটার সাথে যদি আপনি কঠিন একটা কিছু দেন, তাও আপনি ধরতে পারবেন যে আচ্ছা না, কঠিন দিলেও কি হচ্ছে, আমি আগে শব্দটা বুঝতে পারছি, তো এটা তাহলে শয়থ, কঠিন একটা জিনিস দিতে পারি, সমস্যা নেই। কিন্তু যেটা আগের অর্থই কোনো কিছু নাই, আপনি জাস্ট নতুন একটা শয়ত বা শয়থ দিবেন, তখন আপনি কি করবেন? সহজ কিছু একটাই দেই ভাই, যাতে তোমাকে একটু তো বোঝা যায়, তো এই জন্য আমি শয়ত দিলাম। তো যেমন অস্ত, তয় শয়ত না থাকলে আপনি কিছু বুঝবেন না এটাতে। আশ্বস্ত, দেখছেন, আশ্ব বলে কিছু তো আসলে নাই, তো তাহলে শয়ত দিলে আশ্বস্ত। প্রস্ত, এটা বাদ দিয়ে দিলে প্র দিয়ে তো আপনি আসলে কিছু বুঝবেন না উপসর্গ ছাড়া। হুম। হ্যাঁ, ত বরাবরই নিরীহ, একদম সুন্দর একটা কথা বলেছে আপু, যে ত বরাবরই আসলে নিরীহ। নিরস্ত, ন্যস্ত, ব্যস্ত, বিধ্বস্ত, হ্যাঁ, অভ্যস্ত। ঠিক আছে। আবার অনেকে আছে, অনেক সময় বলতে পারে যে এগুলো তো আমরা পড়েছি উপসর্গতে, এগুলো আলাদা আলাদা পড়েছি না? তো উপসর্গ কি আলাদা নিজে কোনো শব্দ আহ অর্থ প্রকাশ করে? অর্থবাচকতা, অর্থদ্যোতকতা আমরা পড়েছি না? তো সেই ক্ষেত্রে হবে না, এভাবে মাথায় রাখবেন যে এটা শব্দতে কোনো অর্থ আপনি জানেন কিনা। হ্যাঁ, সেই হিসেবে মনে রাখবেন, যদি আপনি দেখেন যে প্রথমে যে শব্দটা ছিল সে অর্থ মেক করতে পারে বা তার অর্থ বোঝা যায়, তাহলে সেখানে কঠিন একটা জিনিস আমরা দিলেও কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে শয়ে থ। আর যখন অর্থ বোঝা যাবে না, তখন আমরা কি দিব? শয়ে ত। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি, এরপরে আসো, এই আরেক ঝামেলার জিনিস, তাই না? সত্য, সত্য, সত্তা, এটার ঝামেলা আমরা এখন একটু ক্লিয়ার করার চেষ্টা করবো যতটুকু বুঝি। এইগুলো আবার আপনি প্রস্থ বা ইসে যখন বলেন, তখন এগুলো কিন্তু আবার একটা, মানে এগুলো ব্যতিক্রম হিসেবেই মনে হয় ধরা উচিত, কারণ এটা তো আর এই নিয়মটা মানছে না, তাই না? তবে এটা কিন্তু আসছিল হচ্ছে একটা থেকে, যদি আমরা প্রকৃতি প্রত্যয় পড়ে থাকি, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে প্লাস তু প্লাস তি বা এরকম, মানে একটা ছিল, ওখান থেকে এসেছে। তো সেই ক্ষেত্রে ওটা এইভাবেই জিনিসটা এসেছিল দেখে প্রস্থটা ওভাবে, মানে এটা একটা প্রকৃতিগত একটা শব্দ আর কি, প্রত্যয় ঘটিত শব্দ। আচ্ছা, তো আমরা সত্য, সত্য, সত্তা, এটার দ্বিধাটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন, শয় ব যখন থাকবে, শয় ব মানে কি? নিজ। স, এই মানে হচ্ছে নিজের। হ্যাঁ, শয় ব মানে নিজের, এটা সবসময় মাথায় রাখবেন। সত্য বা সত্য যেটাই পড়েন না কেন, শয় ব যেখানে থাকবে সেটার মানে হচ্ছে নিজ। হ্যাঁ, তো শয় ব মানে নিজের, তার সাথে প্রত্যয়, তয় বয় প্রত্যয় যুক্ত হয়ে জিনিসটাকে কি বানিয়েছে? সত্য। তো সত্য, মানে সত্য, সরি সত্য, সেটা অর্থ কি হবে? নিজের অধিকার যেখানে আছে এমন, যেমন মালিকানা সত্য, তোমার এখানে মালিকানা আছে কিনা, তো মালিকানা সত্য, তোমার অধিকার আছে কিনা আর কি। তো সেইখানে সত্য বানান কি হবে? শয় ব তয় ব, সত্য। সত্ত্বাধিকারী, এটার অধিকার আমার আছে, সেটা সত্ত্বাধিকারী হিসেবে বলে না? তো তখন তার মানে কি, এখানে অধিকারের কথাটা বলা হয়েছে, নিজের অধিকারের কথা বলা হয়েছে, তাহলে সেটা কি হবে? শয় ব তয় ব। ঠিক আছে। মালিকানা সত্ত্ব, সত্ত্বাধিকারী। আবার যখন সত্য থাকবে, মানে সৎ প্লাস তয়ব, সৎ আর তয়ব, তো এখানে এই যে খণ্ডত্ব আর হচ্ছে ত সন্ধির ফলে তয়ত হয়েছে, সুন্দর করে এখানে লেখা আছে। তো সৎ, সৎ শব্দের অর্থ এখানে মানে হচ্ছে বিদ্যমান, সৎ এখানে বিদ্যমান হিসেবে বসেছে, তো সত্য শব্দের অর্থ অস্তিত্ব বা বিদ্যমানতা।
সৎ মানে তাহলে কি জানলাম? বিদ্যমান। তাহলে এখানে বিদ্যমান রিলেটেড কিছু একটা থাকবে, বা আমার অস্তিত্ব বোঝা যাচ্ছে এরকম কিছু একটা থাকবে, যেমন অন্তঃসত্ত্বা। তার মানে কি? আরেকটা সত্তার কথা বলা হচ্ছে নিজের মধ্যে, তাই না? অন্তঃসত্ত্বা। তো অন্তঃসত্ত্বা বানানটা খেয়াল করবেন, ইনভেরিয়েবলি প্রশ্নটা আসে অন্তঃসত্ত্বা। সত্তা, সত্তা, এটা মনে রাখবেন, খণ্ডত্ব আর ত মিলিয়ে তয় ত হয়েছে। হ্যাঁ, তো সৎ মানে হচ্ছে বিদ্যমান, সেখান থেকে তার মানে হচ্ছে একটা অস্তিত্বের কথা বোঝানো হয়েছে, যে কিছু একটা আছে। তো অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা মানে নিজের আরেকটা সত্তার কথা বলা হয়েছে এখানে, তাই না? অন্তঃসত্ত্বা। আচ্ছা, আবার সত্তা মানে বফলাও নাই, কিছু নাই, কোনো কঠিন কঠিন কোনো ঝামেলা নাই, সত্তা জাস্ট সেটা হচ্ছে ওই সত্য যে আমরা পড়েছিলাম সেই শব্দটা থেকে এসেছে, সেখান থেকে তাৎপর্য যুক্ত হয়ে বিশেষ্য হয়ে গেছে। এটা জাস্ট এটা বিশেষ্য তৈরি করা, বিশেষ্য তৈরি করা হয়েছে, যেমন সত্তা হারিয়ে ফেলা। সত্তা হারিয়ে ফেলা মানে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা, এটার বিশেষ রূপ, এটার বিশেষ রূপ সত্তা। তো সত্তা হারিয়ে ফেলা মানে হচ্ছে নিজের যে অস্তিত্বটাকে সেটাই হারিয়ে ফেলা। হয় না, অনেক সময় আমরা বলি যে এত কাজের চাপে নিজের যে নিজের নিজস্ব যে সত্তা, আমরা এভাবে বলি যে সত্তাটাকে আমরা হারিয়ে ফেলেছি, সেই সত্তা, সেই সত্তার ক্ষেত্রে কোনো জফল মানে বফলা বা কোনো, হ্যাঁ বফলাই কোনো ঝামেলা নেই, বা আর কোনো অন্য কোনো কিছু যুক্ত হবে না, জাস্ট স আর তয় ত যুক্ত হবে, সত্তা, নিজের অস্তিত্বর কথা আর কি। বাট সত্তা শব্দটা হচ্ছে একটা বিশেষ্য শব্দ আর কি। এইভাবে আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন। একটু কঠিন, এটা কঠিনই, আসলে কঠিন। আপনি কারণ আপনি যখন এত কিছু মানে কনফিউশন থাকবে, তখন আপনার বসে বসে মনে আসবে সৎ কোথায়, স কোথায়, একটু কনফিউশন হবে। তবে সয় ব যদি দেখেন, মাথায় এটাই রাখবেন, অধিকারের কথা, নিজের অধিকারের কথা বলা হচ্ছে, তো তখন যে শব্দই আসবে সেই শব্দটা আপনার নিজের অধিকার বা নিজের যেটা মালিকানা আছে, এই টাইপের কথাগুলোই তখন আসবে। আচ্ছা, তো তারপরে আমরা একটু দেখি, এখানে শাকচুন্নিকে দেখা যাচ্ছে, যদিও সে পেতনি, আমরা তো ভূতের হিসেবে রেখেছি তাকে। কারণ ফিমেল ভূত আনবো কাকে, অ্যানাবেলাকে আনতে পারতাম, কিন্তু আমি আমাদের দেশি শাকচুন্নিকে আনলাম। আপনাদের সাথে দেখা করতে এসেছে সকাল সকাল। তো আমরা দেখি ভূত, ভূত আবার এখানে রস্যকার আর করে ফেলেছি। আচ্ছা যাই হোক, একটা রস্যকার একটা দীর্ঘকার হবে। বনাম গ্রস্ত নাকি গ্রস্থ, গ্রস্থ নাকি গ্রস্ত, দেখি আমরা একটু পড়ি। পদের শেষে সাধারণত গ্রস্থ হয় না, গ্রস্ত হয়, যেমন নেশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। এই সকল ক্ষেত্রে সবসময় তাহলে আমরা মোটামুটি এটা একটা সাধারণ নিয়ম অনুযায়ী মনে রাখবেন যে শয় থ হবে না, শয় ত হবে। হ্যাঁ, আবার অদ্ভুত বানানটা দেখেন, অদ্ভুত বানানে কিন্তু উকার হয়, এছাড়া সকল ধরনের ভূতে দ্বিউকার হবে। ঠিক আছে, এটা আমরা মনে রাখার চেষ্টা করব, যে অদ্ভুত বানান, শুধুমাত্র অদ্ভুত বানানটা মনে রাখেন, সেই বানানটাতে উকার হয়, এছাড়া বাকি সকল ভূতে দ্বিউকার হবে। যেমন সত্যি আমরা যে ভূতটা জানি আসলে সেটাও হবে দ্বিউকার, অভূত সেটাও হবে দ্বিউকার, প্রভূত, বিভূতি, ভস্মীভূত, এগুলো সবকিছুতেই হচ্ছে আমরা দ্বিউকার ইউজ করব, কিন্তু অদ্ভুতে আমরা শুধু ইউজ করব কি, রস্যকার, এছাড়া সকল কিছুতেই দ্বিউকার ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যাই কল্যাণী আসু নাকি কল্যাণী এসু। এগুলো অনেক আগে আপনারা যখন চিঠি লিখতেন, মানে চিঠি প্র্যাকটিস করতেন স্কুল কলেজে, তখন কিন্তু অনেক সময়, অনেক খুব রেয়ার, মানে খুবই রেয়ার, তবে এগুলো ব্যবহার করা হতো আমাদের, তাই না? এইগুলো এখন এগুলো তো ব্যবহার নাই বলতে গেলে। তবে অনেক আগে যখন ছোটবেলা আমরা লিখতাম, এগুলো মোটামুটি দেখতাম, আমরা লিখতে হতো অনেক ক্ষেত্রে। কিন্তু এখন তো এগুলো বর্জন করা হয়, লেখাতে সাধারণত খুব কমই দেওয়া হয়। তাও আমাদের শিখতে তো হবে, জানতে হবে। তো আমরা দেখি কল্যাণী আসু নাকি কল্যাণী এসু, কোন বানানটা শুদ্ধ? দুইটা বানানই শুদ্ধ, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি পুরুষবাচক সম্ভাষণে, চিঠির ক্ষেত্রে যখন আমরা সম্ভাষণ করি আর কি, সে সকল ক্ষেত্রে আমরা কি করি? সে সকল ক্ষেত্রে আমরা সবসময় আচ্ছা, সে সকল ক্ষেত্রে আমরা সাধারণত আহ কল্যাণী এসু, আচ্ছা সে সকল ক্ষেত্রে একারের পরে আমরা মূর্ধন্য ষ ইউজ করি। এটা একটু সহজ করে যদি মনে রাখতে চান, পুরুষ, পুরুষে কি আছে? মূর্ধন্য ষ আছে, তাহলে আপনি সম্ভাষণ যেটা করবেন সেক্ষেত্রেও আপনি মূর্ধন্য ষ ব্যবহার করবেন। তো পুরুষ যেহেতু আছে, এর আগে একটু একারটা যুক্ত করে দেওয়া, জাস্ট আকার না হয়ে একারটা দেওয়া। হ্যাঁ, এটাতে যেমন আকারটা সহজ জিনিস, পুরুষ মানুষ একটু ঝামেলার, তো হচ্ছে সেখানে আকার না দিয়ে আপনি একার দিতে পারেন, বা যেভাবে আপনি মনে রাখেন আর কি। প্রথমে এটা মনে রাখবেন মূর্ধন্য ষ, এবং মূর্ধন্য ষর সাথে আকার না বসে একার বসে। হ্যাঁ, এটা এখন আপনি আপনার নিজের মতো করে নিমুনিক নিয়ে ভেবে নিতে পারেন, কারণ কি বলবো আবার এক এক পক্ষ রাগ, কষ্ট পাবে, রাগ করবে, দরকার কি? আপনারা যেভাবে যে মনে রাখতে চান, আপনার নিজের লাইফ এক্সপিরিয়েন্সের সাথে মিলিয়ে আপনি মনে রাখবেন। হ্যাঁ, প্রিয় ক, ও বাবা, আচ্ছা হ্যাঁ, আমরাই সহজ করে লিখতাম প্রিয় ক, ইংলিশে এক্স, ডিয়ার এক্স।
আচ্ছা, আচ্ছা, পুরুষবাচক সম্ভাষণে শেষে কি হবে? একারের পরে মূর্ধন্য ষ হবে। মূর্ধন্য ষটা তো আপনি সহজে মনে রাখতে পারবেন পুরুষ থেকে। পুরুষের মূর্ধন্য ষটা এখানে চলে এসেছে আর সাথে একারটা দিবেন। আচ্ছা, তো কল্যাণী এসু, কল্যাণ বরেসু, প্রীতিভাজন এসু, প্রিয় বরেসু। এগুলা কি মনে রাখবেন? এ দেখলে কিন্তু আমার মনে হতে পারে যেটা মেয়ে মেয়ে মনে হচ্ছে, মেয়েলি মেয়েলি মনে হচ্ছে, এখানেই সাবধান। সাধু সাবধান এখানেই, কারণ এটা ভুল হয়ে যাবে এবং এটা ভুল হওয়ার জন্যই দেয়। আপনি এটা মনে রাখবেন, একার দিয়ে তারপর মধ্যাহ্ন স। হ্যাঁ, এই যে এখানে চিঠি আছে একটা, পূর্বী থেকে নেওয়া। কল্যাণী এসু, প্রথমে কি শ্রীমান দীনেন্দ্রনাথ ঠাকুর, কল্যাণী এসু, উনি একজন, এর নাম দেখে তো বুঝতে পারছেন পুরুষ। তো কল্যাণী এসু। আর স্ত্রীবাচক সম্ভাষণে আমরা কি করি? আকারের পরে দন্তস্ব দিই। আকারের পরে দন্তস্ব, মেয়ের একদম সহজ সরল না, আকার দিয়ে তো মেয়েদেরকে লেখাটা ঠিক হবে। আর দন্তস্ব মেয়েদের ব্যাপারটা একদম, এখন এইটা মিলাতে গেলে আবার ঝামেলা হয়ে যাবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই মাথায় রাখি, মেয়েরা ক্রিটিক্যাল। সেই ছেলেরাও মনে রাখে, মেয়েরাও এটাই মনে রাখে যে মেয়েরা ক্রিটিক্যাল। তো এত কাহিনী করে আপনারা মনে রাখা দরকার নেই, আপনি পুরুষেরটা মনে রাখেন। পুরুষেরটা মনে রাখলে বাকি যে দুইটা থাকবে নিয়ম, সেই মানে বাকি যে নিয়মটা থাকবে সেটা মেয়েদের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে এ, তারপর মধ্যাহ্ন স, তাহলে মেয়েদের ক্ষেত্রে কি হবে? আ আর দন্তস্ব। এভাবে মনে রাখেন, কারণ ওই প্যাচ যদি আপনি দিতে যান, আপনি পরীক্ষার হলে ভাববেন না মেয়েরাই তো ক্রিটিক্যাল, তাহলে এটাতে মনে হয় মধ্যাহ্ন স হবে। দরকার নেই এই ঝামেলা করার। ঠিক আছে, আমরা যে কোনো একটা মনে রাখবো, বাকি বাকি ক্ষেত্রে অন্য যে নিয়মটা সেটা ওই স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। কল্যাণী আশু, সুচরিতাশু, শ্রদ্ধাস্পদাশু, এগুলো কিন্তু খুব আসে। হ্যাঁ, তো এগুলো মনে রাখার চেষ্টা করবো আমরা। ঠিক আছে, আর এটা একটু একবার দুইবার লিখবেন, মাথায় চলে আসবে। পুরুষেরটা মনে থাকবে, জাস্ট এ কার্ডটা একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। আচ্ছা, এই যে বলেছিলাম, লেখক, কবি বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম যা লেখা আছে থাকে, বা উনি যেটা এস্টাবলিশ করেছে সেটাই লিখতে হবে, ঝামেলা করা যাবে না। হুম, লেখক, কবি, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যেটা লেখা থাকে সেটাই লিখতে হবে। জসিমউদ্দিন, 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 কোনটা? আমরা জানি জসিম উদ্দিন, উনি এভাবে লিখতেন, তো আমরা এটাই ব্যবহার করব। হ্যাঁ, উদ্দিন মাঝখানেরটা। আর সোনালী ব্যাংক নাকি সোনালী ব্যাংক, এটা আমরা আগে থেকেই জানি, আমরা পড়ে ফেলেছি। সোনালী ব্যাংক দি লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে আ দিয়ে নামটা লেখা হয়, এটা ম্যাম বলেছিলেন মনে হয়, তাই না? এটা ম্যাম মনে হয় এটা বলেছিলেন, হ্যাঁ। আচ্ছা, আর জসিমউদ্দিনের ক্ষেত্রে এই মাঝখানেরটা। ঠিক আছে, এটা আমরা একটু রিক্যাপিচুলেট করলাম যে আমাদের এই ভুলটা আমাদের আর কখনো কারো হবে না, এবং এটা নিয়ে আমরা ঝগড়াও করবো না কারোর সাথে। আচ্ছা, এখন কিছু বিড়ম্বনা দেখি আমরা, শব্দের বিড়ম্বনা আমাদের যেগুলো হয় সেগুলো একটু এখানে লেখা আছে, এগুলো আপনারা নিজেরা দেখবেন। হ্যাঁ, নিজেরা দেখে নিজেরা প্র্যাকটিস করবেন, সেই জন্যই রাখা, মানে এগুলা কনফিউজ আমরা হয়ে যাই, এই জন্য আমি একসাথে রেখেছি। মানে আমি যেগুলা সবসময় নিজের নিজের জন্য দাগায় পড়ি, ওগুলা রাখার, কিছু কিছু রাখার চেষ্টা করেছি, এবং এগুলো থেকে প্রশ্ন আসে। তো কাহিনী বানান, এটা বিদেশি মানে হিন্দি শব্দ, তো স্বাভাবিক এটা কাহিনী রসিকার। পানিনি, বাহিনী, মনীষী, মহিয়সী, ভাগীরথী, এই বানানগুলো খেয়াল করবেন। এই বানানগুলো সব জায়গায় দেখবেন আপনি দেওয়া আছে যে কিছু বানান, রসই, রসদি, রসি, রসি, এভাবে কিছু বানান দেওয়া থাকে, যেগুলো নিয়মের আন্ডারে না রেখে দেওয়া থাকে, যেগুলো পড়তে হবে এবং আসে, তো আপনারা ওভাবেই বানানগুলো এভাবে পড়বেন। হ্যাঁ, তো এই জায়গাটা একটু ভালো করে দেখবেন। পুরো এই পুরো প্যারাটাই আপনি ভালো করে দেখবেন, যে এখান থেকে দেখবেন আপনি ইনভেরিয়েবলি প্রশ্ন আসবে যে প্রতিচি, উদিচি, প্রতীকী, প্রতীতি, এই বানানগুলো দেখেন, প্রত্যেকটাতেই কিন্তু দীর্ঘিকার দীর্ঘিকার দেওয়া, জাস্ট প্রতীতিতে গিয়ে দীর্ঘিকার রস্বীকার দিয়ে দিয়েছে, মানে যেগুলো প্রো প্রো প্রো, তো এগুলো তো দেখেন সবগুলো দীর্ঘিকার দীর্ঘিকার দীর্ঘিকার, কিন্তু প্রতীতিতে গিয়ে রস্বীকার। তো আপনি মনে রাখতে পারেন একটু ব্যতিক্রম হিসেবে যে সবগুলোতে কিন্তু দুই ধরনের ধ্বনি ইউজ করা হয়েছিল বা বর্ণ ইউজ করা হয়েছিল, প্রতি চি, ত চ, দ চ, ত ক। কিন্তু যেখানে ত ত দুইজন একসাথে আছে সেখানে একটা গ্যাঞ্জাম হয়ে গেল, সেখানে একজন দীর্ঘিকার আর একজন রস্বীকার, বাকি সবগুলোতেই সবগুলো দীর্ঘিকার, ওভাবে। হ্যাঁ, তারপরে কোথায় গেলাম আমরা? দধিচি, এই বানানটা দেখবেন, দধিচি আর পানিনি, এই জিনিসগুলো কিন্তু খুব ভুল হয় না। দধিচি কে ভাবলে মানে দধিচির বানানটা পানিনির মতো করে লিখে ফেলি, পানিনির বানানটা দধিচির মতো করে আমরা লিখে ফেলি, এটা কিন্তু খুবই হয়। তো এগুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। প্রতীতির অর্থ হচ্ছে এরকম, মানে উপলব্ধি টাইপের ছিল। হ্যাঁ, দুই ধরনের ছিল অবশ্য, যতটুকু মনে পড়ে, যেটা তো বাংলা অর্থ আছে বিশ্বাস বা প্রত্যয় এই টাইপের, আবার একটা অর্থ এভাবেও আমরা জানি যেটা উপলব্ধি হিসেবে। যাই হোক, দধিচি, বাল্মীকি, পানিনি, এই তিনজনের নামটা নিয়ে খুব ঝামেলা হয়। আবার এই দিক দিয়ে এই প্রতীচি, প্রতীকী, উদিচি, প্রতীতি, এগুলো নিয়ে ঝামেলা হয়। আর এই মাঝখান থেকে ভাগীরথীটাও কিন্তু প্রশ্ন আসছে, আর মনীষীটাও প্রশ্ন আসছিল। দেখেন, প্রশ্ন যে এমন যেগুলো আসে, যেগুলো এই শব্দগুলো আমরা জানি না তা কিন্তু না, কিন্তু আমরা ভুল করি, কারণ কারণ কি? কারণ হচ্ছে প্র্যাকটিস মনে হয়।
আচ্ছা, আসলে আরো কিছু বানান দেখি। পৈতৃক, সান্ত্বনা, সান্ত্বনা বানানটা খুব আসে, সান্ত্বনা বানানটা আমরা একটু দেখবো। নুপুর, নুপুর বানানটাও দেখবো, কারণ নুপুর বানানটা আমরা রসুকা রসুকা দিয়ে লিখে অনেকে অভ্যস্ত আমরা, তো নুপুর বানানটাও দেখবো। দীর্ঘ রসুকা। সরস্বতী, সরস্বতী অনেক বেশি আসে, এই প্রশ্নটা অনেকবার আসছে এবং এটা অনেক ভুলও হয়। তো সরস্বতীতে দন্তস্বরের সাথে কিন্তু ব নাই, হ্যাঁ। আর লাস্টে গিয়ে সতীর জায়গাতে ছয় ব দেওয়া আছে। পরিপক্ক, মধুসূদন, মধুসূদন দত্তের বানানে কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হয়। জরুরি, আপনারা তো রিটেনও দিবেন যখন ইনশাল্লাহ, তখন এই বানানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। জরুরি, সংবর্ধনা, শ্মশান, কালিদাস, দীঘিকার না কিন্তু কালিদাসে, এই জিনিসটা মনে রাখবেন। একবার হচ্ছে কালিদাস নিয়ে একটা বাক্যের একটা শুদ্ধিকরণ ছিল, সেখানে কালিদাসের দীঘিকার দিয়ে দেওয়া হয়েছিল। এখন সবাই সব জায়গায় খুঁজে আসলে পাচ্ছিল, পাওয়া যাচ্ছিল না যে ভুলটা আসলে কোথায়। সব মানে পুরো বাক্যে তো কোনো ভুলই দেখতেছি না, আসলে বাক্যের ভুলটা ছিল বানানে, হ্যাঁ। শাশুড়ি, শশীভূষণ, অসুয়া, অধস্তন, তারপরে অধস্তন, সন্ন্যাসী, অহরাত্র, গৃহস্বামী, স্বামী গৃহ না কিন্তু গৃহস্বামী, হ্যাঁ। মরুভূমি। তা যাই হোক, আমরা এখন একটু প্রিভিয়াস আবার দেখি, এখানে বানানগুলো একটু দেখবো আমরা প্র্যাকটিস করার জন্য। এই বানানগুলো জাস্ট প্র্যাকটিস করার জন্য রাখা, আপনি বারবার লিখবেন আর প্র্যাকটিস করবেন এরকম, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখি আমরা মনে পড়ে কিনা আমাদের। নিচের কোন বানানটি শুদ্ধ? 35তম বিসিএস, দেখি। একটু আগে পড়ে ফেলছে, হ্যাঁ, এই প্রশ্নটা আসলে একটু পরে দিলে মজা হইতো না? আচ্ছা ঠিক আছে, বলেন মনীষী বানানটা কি হবে? যদি সুযোগ হয় তাহলে লিখে লিখে করবেন, হ্যাঁ, তাহলে এটা ভালো মনে থাকবে। লেখা ছাড়া বানান মনে থাকবে না, আপনার রুলস আপনাকে তখন দেখবেন আপনার সাথে একটা মানে কি বলে এগুলোকে, বিশ্বাসঘাতকতা করবে, আপনার কিছু রুলস মনে থাকবে না আপনার তখন। হ্যাঁ, মনীষী। কোন বানানটি শুদ্ধ নয়? কণ্ঠস্থ, বিপর্যস্ত, মুখস্থ, ঠোঁটস্থ, কোনটা হবে? হ্যাঁ, মনীষীর টপিকে আমরা জেনেছি, মনীষী জিতেছেন, জি। হ্যাঁ, বিপর্যস্ত, বিপর্যস্ত হবে না, এটা কি হবে? হুম, বি। আচ্ছা, আচ্ছা, বিগত বছরের কিছু প্রশ্ন একটু আগে আমরা আলোচনা করলাম যে আমাদের আম, বানান নিয়ে প্রশ্ন আসার সাথে সাথে বানানের ব্যাকগ্রাউন্ড নিয়েও প্রশ্ন আসে। হুম, তো দেখি 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কারের মূল উদ্দেশ্য কি ছিল? এটা নিয়ে আমরা পড়েছি না? দেখেন 47তম মানে বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো এত অদ্ভুত ছিল, মানে ব্যাকরণের প্রশ্নগুলো দেখে মনে হচ্ছিল যে আসলে এটা কোথা থেকে আসছে। তো এভাবেই আসে প্রশ্নগুলো আসলে, হ্যাঁ। বানানকে উচ্চারণের কাছাকাছি নেওয়া, বানানের ঐতিহ্যকে বজায় রাখা, বানানের নিয়ম প্রণয়ন করা, বানানে বিকল্প বর্জন করা, কি হবে? হ্যাঁ, খ, বানানে বিকল্প বর্জন করা। হুম, এই যে এই কমিটি, মাঝখানে এই কমিটি বসে বসে এই কাজটা করেছে, খারাপ করে নাই, করেছে তো কিছু না কিছু। আচ্ছা, এরপর দেখি, ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? অশুদ্ধ নয় মানে কি? শুদ্ধ। আগে ভালো করে আপনি সব এটা পড়বেন, কি বলে এটাকে, প্রশ্নটা পড়বেন, তারপরে অপশন দেখলেও হবে। প্রশ্নে ভুল, মানে প্রশ্নটা বুঝতে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু একটু বিরাট ঝামেলা না? অশুদ্ধ নয় মানে কি? শুদ্ধ। মতের ঐক্য এভাবে সমাজ সাধিত ধরলে, একমত জ এভাবে প্রত্যয় সাধিত ধরলে, ঐক্যমত এভাবে উপসর্গ ধরলে, এটা তো হবেই না, এখানে কোথা থেকে উপসর্গ আসলো? ঐক্যমত শব্দটিকে পারিভাষিক শব্দ ধরলে, এটা পারিভাষিক শব্দও না। তো আপনার কি মনে হচ্ছে এখানে আসলে কি হবে এটা? আপনারা যেহেতু আগে এগুলো পড়েছেন, সমাস, প্রত্যয়, উপসর্গ, তো এখন এই জিনিসটা আপনার কাছে কি মনে হয়? মতের ঐক্য জিনিসটা কি মনে হচ্ছে যে ঠিকঠাক আছে নাকি? মতের ঐক্য, এটার উত্তর সমাজসাধিতই ধরা হয়েছিল। ঐক্যমত, মতের ঐক্য, এটা নিয়ে কনফিউশন একটু ছিল, তবে মতের ঐক্য সমাজসাধিত, এটা পুরোপুরি ঠিকঠাক, তো এটাকে এভাবেই শুদ্ধ ধরা যায়, হ্যাঁ। এরপরে আসলে, সরি সরি, ব্যাংক শব্দটিতে অনুসারে দিয়ে লিখতে হবে, কারণ কি? প্রশ্ন দেখেন, প্রশ্নের ইটা দেখেন, আমাকে বলেই দিয়েছে যে অনুসারে দিয়ে লিখতে হবে, এটা কারণ কি? মানে কি ভয়ঙ্কর প্রশ্ন। উ এর হসন্ত উচ্চারণ হচ্ছে অনুস্বার, এর পরে মানে ব্যাঙ এর যে এটা আছে জফলা আকার, এরপরে অনুস্বার হয়। অনুস্বার বাংলা ভাষা নিজস্ব বর্ণ, ব্যাঙ একটি একাক্ষর শব্দ, এটা কি হবে? আমরা যেহেতু উ আর অনুস্বার একসাথে পড়ি, আপনার কি মনে হয় দুইটার উচ্চারণ কি সেম না? তাহলে কি এর হসন্ত রূপ, হসন্ত রূপটা অনুস্বার না? হ্যাঁ, অ্যান্সার দেখে ফেলেছেন আপনারা, সেটাই। আরে, যদি মেন পরীক্ষা এরকম কিছু একটা উপায় থাকতো না। আচ্ছা, হ্যাঁ, উ এর হসন্ত উচ্চারণ অনুসার হয়। তাছাড়া এগুলো যেহেতু প্রিভিয়াস কোশ্চেন, আপনারা সবাই মোটামুটি 47-এর প্রশ্ন নিয়ে সবাই এক একটা মানে গবেষণা হয়ে গেছে। আচ্ছা, বাংলা একাডেমি প্রমিত বানান বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? বলেন। এটাতে আপনার একটু কনফিউশন তৈরি হবে, তবে আমি কিন্তু বলেছিলাম যে চূড়ান্ত কথাটা এখানে বলা নাই, চূড়ান্ত কথাটা থাকলে এক জিনিস হতো, যেহেতু নাই তাহলে কি হবে? হ্যাঁ, 92 হবে, 1992। এটাই আসে প্রশ্নে, সব জায়গায় এটাই পাবেন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যদি
বেশি কাবিলিয়তি করে প্রশ্ন না করা হয় আর কি। আচ্ছা, শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? এই দেখেন 45, এই সময়গুলো থেকে মোটামুটি প্রশ্নগুলোর একটা লেভেল ছিল বলতে পারি, যে আমি শুদ্ধ অশুদ্ধ নিয়ে আছি। আশা করি এই জিনিসগুলো থাকবে সবসময়, শুদ্ধ অশুদ্ধ নিয়ে প্রশ্ন স্পেশালেও থাকতো, সবসময় থাকবে, তবে সাথে কিছু একটু ঘুরানো পেঁচানো প্রশ্ন দিয়ে দিবে আর কি। আচ্ছা, শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? শিরোচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। আচ্ছা বলেন, দরিদ্রতা বানানটা ঠিক আছে কিনা? এবার যদি ভুল কেউ করে, হ্যাঁ ক খ গ ঘ বুঝছি, এখন বলেন যে দরিদ্রতা বানানটা আগে বলেন। এটা যদি এখনো ভুল হয় তাইলে হচ্ছে জীবনটা বেদনার। হ্যাঁ ঠিক, রাইট। সমীচীন এই বানানটাও কিন্তু আমরা ওই যে কিছু বানান দিয়েছিলাম সেখানে ছিল। আর শিরোচ্ছেদ আপনারা সন্ধিতে পড়েছেন, তো এখানে দেখেন শিরোচ্ছেদ বানানটা কি মনে হচ্ছে? এটা কেমন জানি লাগতেছে না? মনে হয় না ঠিক আছে, নাকি ঠিক আছে? দারিদ্র ঠিক আছে। সমীচীন কি ঠিক আছে? নাই, ঠিক নাই। শিরোচ্ছেদ বিসর্গ দিয়ে দিয়েছে। দরিদ্রতা ঠিক আছে, সমীচীন ঠিক নেই। শিরোচ্ছেদ ছয় ছয় ছ, দরিদ্রতা সমীচীন, এরা দুজন ভালো থাকলেও কোনো লাভ নাই, সাথে যে পাশের আপেলটা যদি পচা থাকে বাকিগুলো পচতে শুরু করবে। আমাদের উত্তরটা হলে কি? শিরোচ্ছেদ, শিরোচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন। হুম, হ্যাঁ দরিদ্রতা, দারিদ্র, রাইট। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, বাক্যটিতে কয়টি ভুল আছে? 45তম বিসিএস। একটাতে দিয়েছি থার্ড ব্র্যাকেট, একটা দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট। এটা হচ্ছে রাত জেগে কাজ করলে এরকম হয়, ঠিক করে দিব আমি ইনশাল্লাহ, হ্যাঁ, স্লাইড পাওয়ার আগে। সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে, কয়টা ভুল এখানে? রাইট, সবাই সবকিছু পারে, খুব মজা লাগলো দেখে। গ তিনটা, কি কি দেখি? সুনামি, রসিকার, হ্যাঁ, বিদেশি শব্দ। তাণ্ডব, তাণ্ডব, আহ নয় ড, এটা হচ্ছে এটা কি বলে, মূর্ধন্য তাণ্ডব। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না জিনিসটা কত ভালো। আর একটা হচ্ছে সর্বশান্ত বানান। সর্বশান্ত বানান কি? শয় ব দিয়ে হবে, তালে ব স দিয়ে হবে না, হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে কয়টা ভুল? তিনটা ভুল আমরা জানলাম। এখন আমরা দেখি শুদ্ধ বানান গুচ্ছ আরেকটা দেখি। এটা আবার সিনিয়র অফিসার পরীক্ষাতে আসছিল 2025-এ। দেখি কোনটা শুদ্ধ। পুণ্য, শূন্য, দুর্যোগ, দিউকার দিয়ে দুর্যোগ, বাধা বাধা, এই দুইটাই মনে হয় ঠিকঠাকই লাগছে। যন্ত্রণা, মন্ত্রণাতে আবার ঝামেলা হয়ে গেল। তাহলে এটা কি হবে উত্তর? উত্তরটা হবে হচ্ছে বাধা বাধা। কেন? দুইটার অর্থ কি তাহলে? দুইটা তো, একটাতে হচ্ছে আমি চন্দ্রবিন্দু দিলাম, একটাতে চন্দ্রবিন্দু দিলাম না, তাহলে কিভাবে দুইটা শুদ্ধ হয়? দেখা যাক। যখন বাধা থাকবে, মানে যখন বাধা থাকবে তখন আমরা আগাতে কষ্ট হবে, তাই না? তো সেই বাধা, এটা বিপত্তি, সেটাতে চন্দ্রবিন্দু নাই, ঠিক আছে। কিন্তু যখন বাধায় চন্দ্রবিন্দু থাকবে তখন বেঁধে রাখা, মানে রশি দিয়ে বেঁধে রাখা লাগে না, বা কোনো কিছু দিয়ে আবদ্ধ করে রাখতে হলে তো একটা আলাদা জিনিস লাগবে, সেই আলাদা জিনিসটাই হচ্ছে চন্দ্রবিন্দু। এভাবে মনে রাখবেন। বাধার সাথে যখন এক্সট্রা একটা জিনিস থাকতেছে, সেই জিনিসটা দিয়ে তুমি তাকে বেঁধে রাখছো বা আবদ্ধ করে রাখছো, তো সেটা হবে তখন বাধা। আর যখন বিপত্তি থাকবে তখন হচ্ছে চন্দ্রবিন্দু ছাড়া বাধা বা বিপত্তি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি একটু পুরাতন কিছু বিসিএস এর প্রশ্ন। কোনটি শুদ্ধ বানান? এটা আপনারা এখন সবাই পারেন আমি জানি। সমীচীন দীর্ঘিকার দীর্ঘিকার, সমীচীন দীর্ঘিকার রসিকার, রসিকার দীর্ঘিকার, নাকি রসিকার রসিকার? সবাই জানি আমরা এখন যে এখন সমীচীন বানান দুইটাই হচ্ছে দীর্ঘিকার। উত্তর ক। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ধরতে পারি যে আমরা আমাদের বানান বিষয়ে মোটামুটি পড়ে ফেলেছি। বানানের আরো অনেক শব্দ থাকতে পারে যেগুলো কোনো রুলস এর আন্ডারে যাচ্ছে না, বা হচ্ছে যেগুলো আহ এখানে হয়তো হয়নি, আরো থাকতে পারে, এরকম হতেই পারে। অনেক বই আপনি আরো কিছু দেখবেন, এই জন্য স্লাইডই কিন্তু সবকিছু নয়। স্লাইডে আপনার মেইন থিম আপনাকে দাঁড় করিয়ে দেওয়া, তারপরে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে আরো নতুন নতুন জিনিস দেখবেন। তখন যখন জিনিসটা নিয়ে একটু সমস্যা হবে তখন আপনি কি করবেন? বাংলা একাডেমির যে অভিধানটা আছে সেটাতে সার্চ করবেন। সার্চ করে দেখলে আপনি অনেক ধরনের সমস্যার সলিউশন পেয়ে যাবেন। প্রথমেই আপনি দেখতে পাবেন ওখানে যে আসলে শব্দটা কি, তৎসম নাকি বিদেশি নাকি বাংলাদেশি, মানে দেশি, মানে কি টাইপের শব্দ। তখনই আপনি একটা ধারণা পেয়ে যাবেন। যেমন আমরা জানি যে বিদেশি শব্দগুলোর ক্ষেত্রে সচরাচর দ্বিকার হয় না, দ্বিউকার হয় না, রস্যিকার রস্যুকার হয়, তখন আপনি একটা ধারণা পেয়ে যাবেন। তারপরে যখন আপনি দেখবেন এটা প্রত্যয় সাধিত, তাহলে সেটা কিভাবে আসলে ভেঙে ভেঙে আসছে ওটা যখন দেখবেন তখন আপনি একটা ধারণা পাবেন। বা সন্ধিবদ্ধ হলে সেটারও একটা ধারণা পাবেন। আপনার অনেক সমস্যার সমাধান তখন আপনি ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু আমাদের বিরোচনের পর্যায়ে একটু ছোটখাটো ভাবে পড়ে যাই, কারণ বিরোচন তো আসলে বোঝানোর কিছু নেই। প্রতিদিন আপনাদের বিরোচন কিছু কিছু পড়ানো হয়, সেই জন্যই দেওয়া।
তো পারিভাষিক শব্দ আমরা একটু দেখবো। ব্যাকগ্রাউন্ড, আমরা জানি ব্যাকগ্রাউন্ড কি, পটভূমি। মানে কিছু কিছু পারিভাষিক শব্দ এত সহজ, আর কিছু কিছু পারিভাষিক শব্দ মাথাটা খারাপ করে দেয়, কনফিউশন তৈরি করে। তো বটম অফ দ্য লাইন, এটা কি আসল কথা, হলো মূল কথা, মোদ্দা কথা, সেটা হচ্ছে বটম অফ দ্য লাইন, ঠিক আছে। বিউটি স্লিপ, প্রথম রাতের ঘুম বা প্রথমার্ধের ঘুম যেটাকে আমরা বলি। আবার অনেক সময় এভাবে বলে না যে কোনো একটা প্রোগ্রামে যাওয়ার আগে একটু বিউটি স্লিপ দিয়ে নাও। এটা আবার কথার কথা আর কি, মানে সুন্দর দেখাবে ঘুম থেকে উঠলে, এরকম একটা ভাব আর কি। তো প্রথম দিকের প্রথমার্ধের ঘুম যেটাকে বলি বা প্রথম রাতের ঘুম, সেটা হচ্ছে বিউটি স্লিপ, সরি বিউটি স্লিপ। বিল, মূল্যপত্র, এগুলো আমরা জানি। ব্লক, শক্তি জোট, এটা মনে রাখার চেষ্টা করবেন। ব্লকটা আপনারা মোটামুটি সবাই জানেন, আজকে মানে জানেন না এমন কেউ খুবই কম। না জানাটা কোনো সমস্যা না, জানানোর জন্যই আজকে পড়া। তো ব্লক হচ্ছে BLOC, কে না কিন্তু, BLOC, এটা কি শক্তি জোট। হ্যাঁ। তারপর ব্লকেড, অবরোধ, এটা আমরা সবাই জানি, 24-এর পর থেকে আরো জানি। হ্যাঁ। তারপরে আমরা ঘুষের কথা, উৎকোচ, ঠিক আছে। ঘুষ যে উৎকোচ বলে, এটা কিন্তু একটা সমার্থক শব্দের মতো, তাই না? এটা আমরা জানতাম না, ব্রাইব যে আমরা বলি যে সেটাকে ঘুষ বলি, কিন্তু সেটা উৎকোচও বলে, এটা কিন্তু মনে রাখবেন একসাথে, এটা আসতে পারে সমার্থকের ক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ করে স্পেশালের প্রশ্নগুলোতে এই টাইপের আসতে পারে, একটু সহজ বা একটু জানা উচিত এরকম। জেনারেলের প্রশ্ন সাধারণত আমরা জানি যে একটু কঠিন করতে পারে। আচ্ছা, বেইল, বিল না কিন্তু, বেইল, জামিন, এটা আমরা জানি, বেইল পেয়ে আসছে, আমরা শুনি সবসময় নিউজে, তাই না? ব্যালট, ভোট, ব্যালট পেপার, ভোটপত্র। ব্যাঙ্কুয়েট, ভোজসভা। তারপরে হচ্ছে বেঞ্চ, বেঞ্চ কিন্তু ওই বেঞ্চ না যে বেঞ্চে আমরা বসি, ওটা না, এজলাস। তো ব্যাংকার, ব্যাংক মালিক। ব্যাংক্রাফট, দেউলিয়া। এটাও আমরা মোটামুটি জানি, তবে এটা কিন্তু আসে, দেউলিয়া এই প্রশ্নটা কিন্তু আসে। আচ্ছা, তারপরে ব্লুপ্রিন্ট, নীল নকশা, এটা আমরা জানি, এটা 26শে মার্চের যে নীল নকশা করেছিল, বা 14ই ডিসেম্বরের যে আহ, আমাদের বুদ্ধিজীবীদের হত্যার যে নীল নকশা, আমরা সবসময় বলি এটা কি, ব্লুপ্রিন্ট, হ্যাঁ, ব্লুপ্রিন্ট, নীল নকশা। বন্ড, মুচলেখা, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। বন্ড অর্থ কি, মুচলেখা বা প্রতিজ্ঞাপত্র, এইটা আসতে পারে, কারণ বন্ড দিয়ে দেখবেন অনেক কিছু দিয়ে দিবে, যে প্রতিজ্ঞাপত্র, নীতিপত্র, তারপরে হচ্ছে আরো অনেক কিছু দিয়ে দেবে, যেগুলোর সাথে আপনি সামনেও পাবেন, আরো জ্ঞাপন পত্র, এরকম অনেক কিছু দিয়ে দেবে, তখন আপনি যাবেন কনফিউজড হয়ে। দলিল, এরকম অনেক কিছু শব্দ দিয়ে দেবে, তো মনে রাখার চেষ্টা করবেন বন্ড মানে মুচলেখা, মানে বন্ড সই দিয়ে গেছে। ওই আমরা মেডিকেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি, যখন হচ্ছে পেশেন্ট খারাপ অবস্থা, কিন্তু তখনও পেশেন্ট পার্টি চায় হচ্ছে তাদেরকে নিয়ে যেতে, তখন আমরা বলছি আপনার বন্ড সই দিয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে এটা কি, মুচলেখা, মুচলেখা দিয়ে যাবেন, সহজ কথা। প্রতিজ্ঞাপত্র মানে উনি ওনার প্রতিজ্ঞাটা করে গেছেন যে কোনো কিছু হলে উনি দায় থাকবে। বা আমরা যখন ওটি করি, ওটি এর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় বন্ড নিতে হয়। যখন একটু থাকে না, সার্জারিতে বিভিন্ন ক্ষেত্রে একটা ইস্যু থাকে বা একটা রিস্ক থেকে যায়, সেটা অনেক সময় জেনে বুঝেই এই সার্জারিতে আসতে হয়। তো তখন গার্ডিয়ানের কাছ থেকে একটা সাইন নিয়ে নিতে হয়। তো ওটাই কি, মুচলেখা বা প্রতিজ্ঞাপত্র। বয়কট, বর্জন বা বয়কট। বুকলেট, বুক তো আমরা জানি পুস্তক বা বই, তো সেটা হচ্ছে ছোট থাকে আমরা কি বলি, পুস্তিকা। বুকলেট মানে পুস্তিকা। বুক পোস্ট, বই পোস্ট না কিন্তু, এটা হচ্ছে খোলা ডাক। বুক পোস্ট মানে কি, খোলা ডাক। যেগুলো একটু কালো করা আছে সেগুলো সচরাচর আসে এবং একটু কনফিউজড হই আমরা। বয় স্কাউট, প্রতিবালক বা বয় স্কাউট, অনেকেই আপনারা ছিলেন স্কাউট, আবার অনেকে হলদে পাখি ছিলেন, অনেকে গার্লস গাইড ছিলেন, তো আপনারা মোটামুটি এটা জানেন। ব্র্যান্ড, ছাপ, তুমি জানি এই ব্র্যান্ডের জিনিস, ওই ব্র্যান্ডের জিনিস। মার্কা, এটা একটা কি, ব্র্যান্ড মানে মার্কা। ব্রেকআপ স্টাডি, অধ্যয়ন বিরতি বা শিক্ষা বিরতি। ব্রডকাস্ট, সম্প্রচার, এটাও সবাই জানেন। ব্রোকার, ব্রোকার মানে ভাঙছে এমন কেউ না, কিন্তু ওইরকম কিছু না, ব্রোকার মানে হচ্ছে দালাল। বুলেটিন, এইটা আসে এবং এটা ভুল হয়। যেমন এই ওইটাতে যেমন বললাম না, পত্রিকাপত্র, নীতিপত্র, জ্ঞাপন পত্র, অনেক কিছু দিয়ে দেয়। এটার ক্ষেত্রেও জ্ঞাপন পত্র, নীতিপত্র, আম, অনেক কিছু এই টাইপের দিয়ে দেবে, যেগুলোতে আপনি একটু কনফিউজড হবেন। তো বুলেটিন কি, জ্ঞাপন পত্র বা বুলেটিন। বুলেটিন বুলেটিন তো দিবে না সহজে, জ্ঞাপন পত্রটা মনে রাখবেন। ব্যুরো, সংস্থা। ব্যুরোক্রেসি, এটাও আসে অনেক বেশি, এগুলো আসে ম্যাক্সিমাম, হ্যাঁ এগুলো আসে, এগুলো ইংলিশে ভোকাবুলারিতেও আসে। বানানের ক্ষেত্রে বানানটা খেয়াল করবেন, হ্যাঁ, বানানটাও খেয়াল করবেন। আর এটা অর্থ কি, আমলাতন্ত্র। বাই ইলেকশন, উপনির্বাচন। তারপর কি, বাই ল মনে হয়, উপ আইন, আমার এখানে একটা পড়ে আছে। আচ্ছা, তো বাই ইলেকশন, উপনির্বাচন, মনে রাখবেন এটা, যেহেতু খুব রিলেভেন্ট এখনকার সময়ের জন্য, মানে কিছুটা রিলেভেন্ট, যদিও নির্বাচন শেষ, তারপরও মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা একটু বাগধারা পড়বো, কয়েকটা বাগধারা পড়বো। হ্যাঁ, আমি জানি এতক্ষণ বানান পরে মাথা টাথা সব আপনাদের মানে গরম, এখন কিছুই ভালো লাগছে না, তো আমরা বেশি কিছু রাখিও নি বিরোচনে। ইন্দ্রপতন, ইন্দ্রপতন মানে কি, চাঁদ পড়ে গেছে এরকম কিছু না। ইন্দ্রপতন মানে হচ্ছে বিখ্যাত একজন ব্যক্তির মৃত্যু। যেমন আমরা যখন আহ এই যে জেনেছিলাম যে যখন ধর্মেন্দ্র মারা গিয়েছিল, তখন একটা পেপার এরকম ছিল, সম্ভবত কলকাতার নিউজ পেপার ছিল। তো সেখান থেকে হচ্ছে
এই লাইন এইটা পেয়েছিলাম। চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন, প্রয়াত ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড। তো ইন্দ্রপতন বলতে কি বুঝিয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই বিখ্যাত একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। তো চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন। ইষ্ট নাম জপা, এটা বুঝতেই পারছি মোটামুটি স্রষ্টাকে স্মরণ করা। আচ্ছা, এরপরে হচ্ছে ইঁদুর কপালে মন্দ ভাগ্য, সবাই জানে ইঁদুর কপালে মানে হচ্ছে মন্দ ভাগ্য। আর ইলিশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি। দেখেন এখানে আমি একটা ইলিশ নামের কবিতা রেখেছি, এটা কার লেখা এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, ফরুক আহমেদের। এটা মনে রাখার একটু চেষ্টা করবেন, কারণ ফরুক আহমেদ এখনকার সময় অনেক রিলেভেন্ট। তো এটার সাথে কাছাকাছি পেয়েছি যেটা ইলিশ কবিতাটি, সেটা হচ্ছে ফরুক আহমেদের লেখা। এটা পাশে একটু রাখলাম, যদি কারো চোখে পড়ে, যদি খেয়াল করে পড়লে সুবিধা হবে, মানে হয়তো বা কাজে লাগতে পারে। আচ্ছা, বাগধারা অন্য কিছু দেখি, ইতর বিশেষ, প্রভেদ বা পার্থক্য। এটাই আমরা জানি যে ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। তবে যদি এই অপশন এগুলো না থাকে, যদি থাকে হচ্ছে যে বেয়াদব টাইপের বা হচ্ছে আহ অভদ্র টাইপের কিছু থাকে, আর এগুলো যদি কিছু না থাকে, সেক্ষেত্রে আমরা ওটাকেও ব্যবহার করতে পারি, কিন্তু নর্মালি ইতর বিশেষ মানে হচ্ছে পার্থক্য। ঈদের চাঁদ, কাঙ্ক্ষিত বস্তু, এটা আমরা সবাই জানি মোটামুটি। পূরণ পেকে অপব্যয়ী, এটা একটু আনকমন, এটা আমাদের জানতে হবে অপব্যয়ী এটার অর্থ। আর উপসী ছাড়পোকা হচ্ছে অভগ্রস্ত লোক। আর তাছাড়া আছে হচ্ছে উলুবনে মুক্ত ছড়ানো, বৃথা আয়োজন, উদরপিণ্ডি বুধর ঘাড়ে, সেটা কি একের দোষ অন্যের উপর চাপানো। উড়ুচিঠি, এটাও জানি, বেনামে পত্র, উড়ে এসে জুড়ে বসা। অকস্মাৎ আবির্ভাব, মানে বলে না তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এগুলো বলছো আমাকে, এরকম বলি না আমরা? হ্যাঁ। তো এগুলো হচ্ছে সেই রকমের এক একটা সবই। এখন মোটামুটি আমাদের বাগধারাগুলো কিন্তু জানা, কিন্তু হয় কি রিটেনের ক্ষেত্রে কিন্তু বাগধারা লাগে। তো সেই ক্ষেত্রে তখন আপনার কিন্তু এখন শব্দগুলো ধরে ধরে লিখতে হয়। অনেক কিছু জায়গা থাকে যে আপনি বুঝতে পারছেন যে এটা অর্থ কি, কিন্তু আপনি সঠিক শব্দ ব্যবহার করে এটাকে যে আসলে কি লিখতে হবে সেটা বুঝতে পারেন না। তো এই জন্য এখন থেকে যখন বাগধারাটা পড়বেন, অর্থটা যেটা এখানে লেখা আছে একটু ভালো করে খেয়াল করে নেবেন, তাহলে যখন আপনি রিটেনের জন্য পড়বেন আপনার এখানে বেশি সময় দিতে হবে না। হ্যাঁ। তো বলতে বলতে আসলে সময় শেষ হয়ে গেল, তো চলে যাচ্ছি, বিদায় নিতে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর বানানের যে অনুশীলন চলমান থাকুক, আমাদের আবার আগামীকাল দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।